করছি। জি স্যার। আসসালামু আলাইকুম উপস্থিত সকলকে। হোমিও অনুশীলন আয়োজিত 64তম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হোমিও পরিচালক নাহিদ হাসান। আজকের আমাদের এই 64তম ক্লাসে আলোচনার বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে হোমিওপ্যাথিক মেডিসিন এসিড ফ্লোরের তুলনামূলক আলোচনা। আলোচনায় আছেন আমাদের সকলেরই সুপরিচিত শ্রদ্ধেয় ডক্টর নাজমুল ইসলাম স্যার, বিএইচএমএস, বিএসবি ঢাকা। হাজার বেশি। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে গুগল মিটে এবং ফেসবুক থেকে যুক্ত আছেন, তাদেরকে আমি প্রত্যেককেই শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আর দয়া করে যারা মাইক্রোফোন অন করেছেন গুগল মিটে, দয়া করে মাইক্রোফোন গুলোকে অফ করে দিন। তা না হলে ক্লাস পরিচালনা করতে আমি ব্যর্থ হব। এই মুহূর্তে ফেসবুক থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং গুগল মিটে যুক্ত আছেন, তাদের প্রত্যেককেই আমি স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচক শ্রদ্ধেয় ডাক্তার নাজমুল ইসলাম স্যারকে। তো এ পর্যায়ে আমি স্যারের কাছে চলে যাচ্ছি আজকের এই এসিড ফ্লোর হোমিওপ্যাথিক মেডিসিনটির মনোমুগ্ধকর আলোচনা শোনার জন্য। ডাক্তার নাজমুল ইসলাম স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনাকেও শুনতে পাচ্ছি আমরা। শুরু করব স্যার? জি স্যার, শুরু করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেক প্রিয় মুখ দেখছি এসেছে। আসলে মাঝে শীতকালে আমি ক্লাস সাধারণত নিই না। নিনার একটাই পেছনে কারণ, আমি শীতকালটা ব্যাডমিন্টন খেলার জন্য ব্যস্ত রাখি। তো স্যারকে কথা দিয়েছিলাম এই সপ্তাহে একটা ক্লাস নিয়ে দেবো, সেই সূত্র ধরে আজকের এই ক্লাসটা নেওয়া। আর আজকে সারাটা দিন খুব ব্যস্ত ছিলাম, এত বেশি ব্যস্ত ছিলাম যে দুপুরে মানে শুধু খাওয়ার টাইমটুকু পেয়েছি। সেই ক্লান্তি নিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব, এসিড ফ্লোরিকাম। তো যাই হোক, খুব স্বল্প পরিসরে আলোচনা করব। যদি প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্নগুলো করবেন। আর সাধারণত আমি প্রশ্ন পর্ব রাখতে চাই না, এই বিষয়ে কিছু দ্বিমত বা মত আছে। সেটা হলো যে প্রশ্ন পর্ব রাখলে আহ, মানে বিতর্ক তৈরি হয়। অনেকের আছে প্রশ্ন পর্বতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখুন, আমি হয়তো একটা বই পড়েছি, আপনি হয়তো আর একটা বই পড়েছেন, যেখানে একটু কম্পেয়ার আছে, কিছুটা কিঞ্চিত চেঞ্জ আছে। হয়তো আমি এর একটা লাইনের মিনিং বুঝেছি একরকম, আপনি আর একটা বুঝেছেন। আসলে এটা জানার জন্য গত সম্ভবত একটা বা দুইটা ক্লাসে আমাদের শ্রদ্ধেয় সবার শ্রদ্ধেয় আশরাফুল হক স্যার একটা কথা বলেছিলেন যে আসলে তখন তাদের মধ্যে আলোচনা হয় যখন সবাই জানে, আর তখন সমালোচনা হয় যখন অনেকেই জানে অনেকেই জানে না। এমন কিছু হুবহু এমন কিছু হয়তো আহ বলেছিলেন। কথাগুলো সত্য। তাই প্রশ্ন পর্ব রাখবেন না, যদি রাখার ইচ্ছা থাকলে থাকে বলবেন, আমি খুব সংক্ষেপে উত্তর দিব জানা থাকলে, আর না জানা থাকলে আমি দিতে পারবো না। তো ধন্যবাদ সবাইকে। আজকের এসিড ফ্লোর এর তুলনামূলক আলোচনা নিয়ে মোটামুটি তুলনামূলক আলোচনা করি। তো যাই হোক, আমরা দুইটা বিষয় খেয়াল রাখবো, ভিডিও অন করা এবং মিউট আনমিউটের ব্যাপারে। কারণ দুইটাই একজন শ্রোতার মনোযোগ যেমন নষ্ট করে, ঠিক তেমন আলোচকেরও। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি এসিড ফ্লোরিকাম। দেখুন, বেশ ব্যবহৃত একটা মেডিসিন, অনেকেই খুব দারুণ ব্যবহার করে। আমার অনেকগুলো ক্রিটিক্যাল কেস সমাধান করা আছে এসিড ফ্লোরিকাম নিয়ে। তো আমরা যদি দেখি, কেউ একজন গ্রুপে, বনানী ম্যাম সম্ভবত আপনি আছেন, সালমা ম্যাম আছেন, কয়েকজন আছে গ্রুপে, একটু যদি লিখে দিতেন আলোচনা শুরু হয়েছে। লিখে দিয়েছি স্যার, আচ্ছা, ঠিক আছে, অলরেডি লিখে দিয়েছি। থ্যাংক ইউ। তাহলে আজকের এসিড ফ্লোরিকামের আমরা যদি উৎস দেখি, এটা মিনারেল গ্রুপের মেডিসিন, যেটি সালফিউরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম ফ্লোরাইড যোগে প্রস্তুত। এবং আমরা যদি এর মায়াজম দেখি, সোরা, সাইকোসিস এবং সিফিলিস। সেই সাথে আমরা যদি কাতরতা দেখি, গরম কাতর।
আমরা যদি অ্যাসিড ফ্লোরিক আমের যদি গঠনটা দেখি, আলোচনার বিষয়টা এখান থেকে শুরু, তবে ক্রিয়াস্থলটা আমাদের একটু জানা দরকার। কোথায় কোথায় কাজ করে? আমরা অবশ্যই অনেকেই সাদৃশ্য নীতিতে মেডিসিন ইউজের একটা কথা ভেবে থাকি, যে সাদৃশ্য নীতিতে মেডিসিন ইউজ করি। অ্যাকচুয়াল কথা হলো মেডিসিন সৃষ্ট রোগ এবং দৈহিক রোগ লক্ষণ যদি মিলে যায়, তাহলে সেখানে আমরা সেই মেডিসিনটা অ্যাপ্লাই করতে থাকি। এটাই সাদৃশ্য। আসলে এর সাথে আরেকটু সংযুক্ত যদি করি, যে দেহের অভ্যন্তরে আপনার জীবনী শক্তির দুর্বলতা যে অর্গানে প্রকাশ করে, জীবনী শক্তির দুর্বলতা যে অর্গানে প্রকাশ করে, সেই অর্গানে যদি আমরা যে লক্ষণ প্রকাশ করে, আমরা মেডিসিনে সেই লক্ষণ যদি পাই, আমরা যদি মেডিসিনে যে লক্ষণ যদি পাই, তাহলে সেখানে আমরা সেই মেডিসিন দিই। যেমনটা আমরা যেখানে দুর্বলতা সেখানে সেই শক্তিটা অ্যাপ্লাই করি। টাকার দুর্বলতা থাকলে টাকা, অর্থের দুর্বলতা, শ্রমের দুর্বলতা থাকলে শ্রমিক, আমাদের ক্ষমতার দুর্বলতা থাকলে ক্ষমতা, ঠিক অনুরূপ ভাবে। এই জায়গাটা আমি একটা জিনিস বোঝাতে চাইছি, সেটা হলো যে একটা মেডিসিনের একটা ক্রিয়া ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন আপনি যদি কোনো গ্যাংগ্রিনের রুগীকে, আমি রোগের নাম উল্লেখ করছি, কোনো গ্যাংগ্রিনের রুগীকে আপনি এফোনাইট দিয়ে কখনো সারাতে পারবেন না, কারণ ওখানে হয়তো ল্যাকেসিস দরকার ছিল, কিন্তু সেখানে আপনি এফোনাইট দিয়েছেন। ওই যে বললাম, অর্থের প্রয়োজন থাকলে অর্থ দিবেন, শক্তি নয়। শক্তির প্রয়োজন থাকলে শক্তি দিবেন, অর্থ নয়। বুদ্ধির প্রয়োজন থাকলে বুদ্ধি দিবেন, শক্তি নয়। তার মানে প্রত্যেকটা জিনিসের একটা সাদৃশ্যতা আছে। সে সাদৃশ্য নীতি যেটা শুধু আমরা মাথায় রাখি, যে হোমিওপ্যাথি মানে মেডিসিন সৃষ্ট রোগ লক্ষণ এবং জীবনী শক্তি দুর্বলতা লক্ষণ যদি মিলে যায়, তাহলে সেখানে আমরা সেই মেডিসিনটা প্রয়োগ করি। আসল কথা, আপনি গ্যাংগ্রিনের রোগী টোটালিটি অফ সিমটম নিয়ে দেখলেন যে সেটা অ্যাকোনাইট, আপনি অ্যাকোনাইট দিলেন, আসলে কি কাজ হবে? টোটালিটি অফ সিমটম অ্যাকোনাইট, তার মেন্টালিটি, তার ফেয়ার অফ ডেথ, তার পিপাসা, তার বডি, তার টিকে থাকার কৌশল, রোগ প্রবণতা, আপনি হয়তো টোটালিটি অফ সিমটম নিয়ে সেখানে আপনি একো পেলেন, আসলে হবে না। এই জন্য আমি কথাটা বললাম যে প্রত্যেকটা মেডিসিনের একটা ক্রিয়া ক্ষেত্র আছে। আপনার ক্ষমতা আপনার পরিবারের মধ্যে, আমার পরিবারে নাক গলাতে আসবেন না। যখন আমার পরিবারে আপনি নাক গলাতে আসবেন, তখন আপনি ভ্যালু পাবেন না। ঠিক অনুরূপ ভাবে এই ক্রিয়া ক্ষেত্র আমরা যদি দেখি, তাহলে ক্রিয়া ক্ষেত্রের উপরে প্র্যাকটিস অফ মেডিসিনের যে আলোচনাগুলো আছে, এই আলোচনাগুলো আমাদের মনে রাখতে হবে। কথাগুলো হয়তো বিতর্ক তৈরি করবে কিনা জানি না, কারণ অনেক নবীনদেরকে আমি দেখেছি আমার মতো, যারা টোটালিটি অফ সিমটম নিয়ে একো রুগীকে দেখা যাচ্ছে যে ন্যাপটামিয়র দিচ্ছে, ন্যাপটামিয়র রুগীকে লাইকোফোডিয়াম দিচ্ছে, তার প্রেজেন্ট কমপ্লেন্টকে ভ্যালু দিচ্ছে না। ওই যে বললাম যে অর্থের প্রয়োজন সেখানে অর্থ দিবেন, যেখানে শক্তির প্রয়োজন সেখানে শক্তি দিবেন, যেখানে বুদ্ধির প্রয়োজন সেখানে বুদ্ধি দিবেন। অর্থাৎ জীবনী শক্তির দুর্বলতা যেখানে, সেই অর্গানের উপরে যে মেডিসিন গুলো কাজ করে, সেই মেডিসিনের সাদৃশ্যতা লক্ষণে যে লক্ষণগুলো সৃষ্টি করছে, সেই মেডিসিন দিবেন। সেই অনুরূপ ভাবে আমরা যদি এর ক্রিয়াস্থল দেখি প্রধান প্রধান, তাহলে দেখুন আমাদের অস্থিক্ষত শরীরের যে কোনো অর্গান, সেখানে সেই অস্থিক্ষতে আমরা কিন্তু অ্যাসিড ফ্লোরকে ব্যবহার করতে পারি। আমরা দাঁতে দেখেছি ক্ষত হওয়া, আমরা এখানে দেখেছি নেত্রনালীর ক্ষত হওয়া, আমাদের নাকের এখানে হাড়ের ক্ষয় হওয়া দেখেছি, আমরা ভেরিকোজ ভেইন দেখেছি, শিরায় স্ফীতি, আমরা স্কিন ডিজিজ দেখেছি, আমরা ডিসপেপসিয়া অজীর্ণতা দেখেছি, আমরা গলগন্ড রোগ দেখেছি, আমরা ওই যে যেটাকে আঙুলহারা বলে ওটা দেখেছি, ড্রপসি দেখেছি। বিভিন্ন জায়গাতে আমাদের এই মেডিসিনটা ব্যবহৃত হয়ে থাকে। আমার এই জায়গাগুলো মনে রাখতে হবে, তাহলে হয়তো মেডিসিন ব্যবহারে আমাদের দারুণ রেজাল্ট আসবে। তো যাই হোক, আমরা যদি এই মেডিসিনের গঠন দেখি, আমরা প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আমরা চেষ্টা করব মেডিসিন যখন পড়বো তার গঠন আকৃতিটাকে মনে রাখা। যেমন আমরা ওই যে বলে থাকি মোটা প্রবণ, ক্যালকুরিয়া কার্ভ, থলথলে চর্বি প্রবণ, একটু মোটা সোটা হাড়ে মোটা, গ্রাফাইটিস মোটা সোটা, পালসেটিলা মোটা সোটা, টেলিকার্ভ, হ্যাঁ, এমন অনেক ব্যবহার করি, চেকুন, সিপিয়া, চেকুন, ফসফরাস, চেকুন, এব্রোটেনাম,
এমন অনেক মেডিসিন, এসিড ফস, অনেক মেডিসিনকে চিন্তা করি। ঠিক অনুরূপভাবে গঠনগুলো মনে রাখলে আমাদের মেডিসিন সিলেকশনটা একটু এক ধাপ এগিয়ে যায়। তো আমাদের এই রোগীর যদি গঠন দেখি, তাহলে এই রোগী দেখতে বৃদ্ধদের মতো, কিন্তু কেন? দেখতে বৃদ্ধদের মতো কিন্তু কেন হয়, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বৃদ্ধদের মতো দেখতে, অর্থাৎ অল্প বয়সে বৃদ্ধদের মতো, লাইকোফোডিয়া। আমাদের অল্প বয়সেই বেশ স্বাস্থ্য ভগ্ন হয়, আমাদের এসিড ফসের দেখেছি। যারা প্রচুর ওই যে ইন্দ্রিয় সেবা, হ্যাঁ, ইন্দ্রিয় সেবা, দ্যাটস মিন শুধু যে যৌনতা নিয়ে আপনি চিন্তা করেন সেটাও আপনার ভুল। ইন্দ্রিয় সেবা মানে কি শুধু যৌনতা? যৌনতার বাড়াবাড়ি? ইন্দ্রিয়টা কি শুধু যৌনাঙ্গ, নাকি তার চোখ, নাকি তার নাক, নাকি তার ঠোঁট, নাকি তার হাত কর্ম ইন্দ্রিয়, নাকি তার পেনিস, নাকি তার মলদার, নাকি তার ব্রেন? জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, যে কোনো ইন্দ্রিয়র বেশি ব্যবহার করলে, অতিরিক্ত ক্ষয় করলে তাদেরকে সাধারণত অল্প বয়সে বৃদ্ধদের মতো দেখা যায়। সাধারণত এসিড ফসে আমরা অতিরিক্ত ইন্দ্রিয় সেবা বলতে যৌনতাকেই বুঝিয়ে থাকি। সেলিনিয়াম, এসিড ফস, এগনাস, লাইকোফোডিয়াম, এসিড ফ্লোরিকাম, অনেকগুলো মেডিসিন আছে। তো যাই হোক, দেখতে বৃদ্ধদের মতো, অল্প বয়সে বৃদ্ধদের মতো দেখায়, লাইকোপোডিয়ামকে কেন অল্প বয়সে বৃদ্ধদের মতো দেখা যায়? অল্প বয়সে দেখুন বৃদ্ধরা কেমন হয়, পেটখানি মোটা হয়ে যায়, আমার মতো, আমার পেটটা মোটা, গোপাল ভাঁড়ের মতো। ঊর্ধ্বাংশ চেকুন থাকে বৃদ্ধদের, এই চামড়াগুলো এরকম ভাঁজ পড়ে যায়, হ্যাঁ, এই এই জায়গাগুলো ভাঁজ পড়ে যায়, মুখমণ্ডলের চামড়াগুলো একটু লুজ হয়ে যায়। হ্যাঁ, বৃদ্ধরা যেমন ডিমান্ড আছে, অনেক খেতে পারবো, হ্যাঁ, কিন্তু খাইতে যে দেখা যায় যে অল্প পরিমাণে খায়। হ্যাঁ, সেক্সুয়াল ডিমান্ড আছে অনেক মনে মনে, কিন্তু যে দেখুন যদি তার সঙ্গিনী বেঁচে থাকে তাহলে হয়তো সে চাহিদা অনুপাতে সে তার সঙ্গিনীকে সময় দিতে পারে না, যৌনতায়। ঠিক অনুরূপ ভাবে এটা হলো বৃদ্ধদের, তার মনের চাহিদা আছে কিন্তু সে অ্যাকচুয়ালি পারে না সবকিছু দিক থেকে, সেটা খাবার হোক, সেটা কর্ম হোক, মনে হয় আমি সব কাজ করতে পারবো কিন্তু পারে না। বৃদ্ধদের মতো দেখতে, বৃদ্ধদের মতো, দ্যাটস মিন এই জায়গাটা বোঝানো হচ্ছে। তাহলে সেখানে আমরা কাকে চিন্তা করতে পারি? সেখানে লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। এবং এদের মাথায় টাক থাকে, কখনো কখনো চুল কম দেখা যায়, কখনো কখনো টাক আকৃতির থাকে, পুরোটা ফুটবল মাঠ, আয়না। যেটা আমরা লাইকোকে দেখেছি, লাইকোর চুল অল্প বয়সে পেকে যায়, দেখতে বৃদ্ধদের মতো। হিপার সালফে দেখেছি, নেট্রামিওরে দেখেছি, সাইলেশিয়াতে দেখেছি, থুজাতে দেখেছি, এসিড ফসে দেখেছি, আর্সেনিকে দেখেছি, টাক আকৃতির। তাহলে টাক হলেই যে আমাদের শুধু এসিড ফ্লোরিকাম তা কিন্তু নয়, টাক হলে যে শুধু এসিড ফ্লোরিকাম তা কিন্তু নয়। সেখানে এক একটা, আমি প্রত্যেকটা মেডিসিনের ক্ষেত্রে একটা কথা বলে থাকি যে আপনি মেডিসিন সিলেকশন করছেন ঠিক আছে, কিন্তু মেডিসিনের পেছনের কারণটা খুঁজুন। একজন একটা সিমটম নিয়ে এসেছে, যেটাকে আপনি রোগীর ভাষায় রোগ বলছেন, এটা লক্ষণ নিয়ে এসেছে, জীবনী শক্তি দুর্বলতা জনিত লক্ষণ নিয়ে এসেছে, সেই লক্ষণের পিছনে কারণটা খুঁজুন, টোটালিটি অফ সিমটম খুঁজুন। একজন বলেছে আমি টাক হয়ে গেছি, টোটালিটি অফ সিমটম ন্যাট্রামিওর, তাকে ন্যাট্রাম দেন, তাকে লাইকোপোডিয়াম দিয়ে কোনো রেজাল্ট আসবে না। তো যাই হোক, আমরা সেই সাথে যদি দেখি, অধিকাংশ ক্ষেত্রেই ড্রপসি দেখা যায় গঠন আকৃতিতে। আমাদের এসিড ফ্লোরিকামের শোধটা নিম্ন অঙ্গে দেখা যায়, নিম্ন অংশে। দেখুন, আমরা অনেক সময় ফুলা ভাব মানে চিন্তা করি তার কিডনি জনিত কোনো রোগ লক্ষণ আছে, ইউরিনারি অর্গান ত্রুটি জনিত কোনো রোগ লক্ষণের কারণেই তার শোধ দেখা দিয়েছে। কথাটা মাথায় রাখতে হবে, কার্ডিয়াক ড্রপসিও থাকতে পারে। সুতরাং একটা দিকে নজর রাখলে হবে না। আপনি যখন রুগীকে প্রশ্ন করবেন, প্রেজেন্ট কমপ্লেনের উপর ভিত্তি করে সব চাইডে আপনাকে নক করতে হবে, আপনার প্যাথোলজির সাহায্য নিতে হবে প্রয়োজনে, যে তার কার্ডিয়াক ড্রপসি হচ্ছে নাকি রিনাল ড্রপসি হচ্ছে। তাহলে তার নিম্ন অঙ্গ ফোলা থাকতে পারে যদি খুঁজে পান, এবং সেই সাথে যদি দেখেন তার হাত পায়ের নখগুলো ফাটা ফাটা, চুলগুলো বিবর্ণ। এই যে আমাকে দেখছেন না, আমি আজকে প্রচুর বাইক ড্রাইভ করেছি, হুম, একবারে চেম্বারে এসে বসেছি, হ্যাঁ, প্রচুর মানে চুলগুলো বিবর্ণ ফ্যাকাশে, তাহলে সেখানে আপনি সিট ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। আপনার চেম্বারে এমন একটা রুগী আসছে যাকে দেখলেন নিম্ন অংশে ফোলা, টাক পড়ে আছে, দেখতে বৃদ্ধদের মতো, নখগুলো ফাটা ফাটা, এবং আপনি দেখলেন চুলগুলো বিবর্ণ ফ্যাকাশে, তাহলে সেখানে আপাত দৃষ্টিতে এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা গঠনটা দেখলাম,
ক্রিয়াস্থলটা দেখলাম, গঠনটা দেখলাম। এবার আসুন মানসিক লক্ষণে। হোমিওপ্যাথির মেট্রিয়া মেডিকাতে অনেকগুলো মেডিসিন আছে যেখানে মানসিক লক্ষণটা খুব বেশি গুরুত্ব বহন করে, লাইক এসিড ফ্লোরিকাম। দেখুন, এসিড ফ্লোরিকামের রোগীর স্মৃতিশক্তি দুর্বল হয়। কেন হয়, কি ধরনের হয়? আমরা দেখেছি স্মৃতিশক্তির দুর্বলতা সিপিলি নামে আছে, মেডুরি নামে আছে, আমাদের এসিড ফ্লোরিকামে আছে, আয়োডিয়ামে আছে, সোরিনামে আছে, ন্যাট্রামিওরে আছে, এসিড ফসে আছে, লেকেসিসে আছে, কেলিব্রমে আছে, ইগনেশিয়াতে আছে, অনেকগুলো মেডিসিন আছে। কিন্তু এক একজনের জায়গায় এক এক রকম। আমরা কি ধরনের স্মৃতিশক্তির দুর্বলতা আছে, আমরা যদি দেখি কি ধরনের স্মৃতিশক্তির দুর্বলতা আছে এসিড ফ্লোরিকামের মধ্যে। একটা ব্যক্তি প্রতিদিন একটা কাজ করতে থাকে, পরের দিন উঠে যদি সেই কাজটার কথা ভুলে যায়, তাহলে সে এসিড ফ্লোরিকাম। অর্থাৎ তার দৈনন্দিন যে কাজগুলো আছে সে ভুলে যায়, তারিখ লিখতে ভুলে যায়, বানান লিখতে ভুলে যায়, ডান চিনতে ভুলে যায়, বাম চিনতে ভুলে যায়, সবকিছুতে সে ভুল করে। যদি লক্ষণটা আপনি খুঁজে পান, তাহলে সেখানে আপনি কাকে চিন্তা করতে পারেন? সেখানে এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। দেখুন, ন্যাট্রামের ভুলমনো জায়গায় একটা ব্যাপার আছে, সে অ্যাবসেন্ট মাইন্ডে থাকে। তার দেহ, আমি পেশেন্ট, সামনে আমার ডাক্তার বসে আছে, ধরুন আমার সামনে ডাক্তার, আপনি বসে আছেন, আমি পেশেন্ট, আমার বডিটা এখানে আছে কিন্তু আমার মাইন্ড কিন্তু এখানে নাই, আমার পেছনে আছে, আমার অতীতে আছে, আমার গার্লফ্রেন্ডের কাছে আছে, যেখান থেকে আমি মানসিক কষ্ট পেয়েছিলাম সেখানে আছে, সেটা নিয়ে আমি ডুবে আছি, সেখানে সমুদ্রের তীর মানে মাঝে ডুবে আছি, সেটা নিয়ে আমার চিন্তা ভাবনা। আমি অ্যাবসেন্ট মাইন্ড, আমার স্মৃতিশক্তি অত প্রখরতা এখন আর কাজ করে না, আমার মাথার মধ্যে ওগুলো ঢুকে না। লাইক ইগনেশিয়া। সিফিলে নামেও দেখেছি সিফিলিস মায়োজম, যার মধ্যে দারুণ ভাবে প্রভাব ফেলে রেখেছে। দুর্বলতা তো আসবে স্মৃতিশক্তি, যেমনটা এসিড ফ্লোরিকামে এসেছে। অ্যানাকার্ডিয়ামে দেখেছি স্মৃতিশক্তি দুর্বলতা, সিফিলিনাম সিফিলিস মায়োজম তার মধ্যে দারুণ ভাবে ভর করে আছে, সুতরাং তার স্মৃতিশক্তি দুর্বলতা থাকাটা অস্বাভাবিক নয়। আয়োডিয়ামে দেখেছি তার শীর্ণতার সাথে স্মৃতিশক্তির দুর্বলতা। আয়োডিয়ামের রোগী কিন্তু প্রচুর খায়, সিনার মতো, লাইক সিনা, প্রচন্ড খিদে আছে, খাই দেয় কিন্তু শুকিয়ে যায়। সিনা পেটটাই শুধু মোটা হয় গোপাল ভাড়ের মতো, বাদ বাকি সব শুকিয়ে যায়। আয়োডিয়াম সেম, প্রচন্ড খিদে আছে, প্রচন্ড খাইতে চায়, কিন্তু দিন শেষে সে শুকিয়ে যায়। যদি লক্ষণটা দেখেন যেমনটা আয়োডিয়ামকে চিন্তা করছেন, এবং তার স্মৃতিশক্তির দুর্বলতা থাকতে আপনি আয়োডিয়ামকে চিন্তা করতে পারেন। এবং আমাদের এসিড ফ্লোরিকামের মধ্যে দারুণ আরেকটা ব্যাপার আছে, অনীহা। কাদের প্রতি অনীহা? আপনজনের প্রতি। কোন আপনজন? যাদেরকে সে একসময় ভীষণ ভালোবাসতো। আমরা সিপিআর মধ্যে দেখেছি আপনজনের প্রতি অনীহা, যাকে সে ভালোবাসতো তার প্রতি অনীহা, সন্তানের প্রতি অনীহা, স্বামীর প্রতি অনীহা, আত্মীয়ের প্রতি অনীহা, বাবা মার প্রতি অনীহা, শ্বশুর শাশুড়ির প্রতি অনীহা, পুরো পরিবারের প্রতি অনীহা, পুরো সমাজের প্রতি অনীহা আমরা সিপিআর মধ্যে দেখেছি। তাহলে আমরা যদি দেখি অনীহা কথা শব্দটা, যাদেরকে একসময় সে ভীষণ ভালোবাসতো তাদের প্রতি অনীহা, আগ্রহ হারিয়ে ফেলেছে। তবে মজার একটা বিষয়, সিপিয়া তাদের উপস্থিতিতে বিরক্ত হয়, কিন্তু এসিড ফ্লোরিকাম তাদের উপস্থিতিতে কখনো বিরক্ত হয় না। কেন হয় না? সিপিয়া কেন হয়? দেখুন, সিপিয়া একা থাকতে ভালোবাসে। সিপিয়া তাদের কাছ থেকে তাদের যে মানে দানটা দিয়েছে, প্রতিদানে কিছু পায়নি। সম্মান বলেন, ভালোবাসা বলেন, আদর বলেন, স্নেহ বলেন, কোনো কিছু সে পায়নি। ক্যামোমিলার মতো বাচ্চা ছিল, সিনার মতো বাচ্চা ছিল, ডাক্সের মতো বাচ্চা ছিল, যারা ক্রোধান্বিত, রাগান্বিত, হিপারসালফের মতো বাচ্চা ছিল সিপিআর, সে বাচ্চার প্রতি আজ অনীহা এসে গেছে। হ্যাঁ, ইন্ডিয়ান মেটালিকামের মতো, এসিড ফ্লোরিকামের মতো হাজবেন্ড ছিল, ন্যাট্রামের মতো হাজবেন্ড ছিল, যে বোর্ড শুধু বিয়েই করেছে, মন পড়ে আছে গার্লফ্রেন্ডের কাছে। ব্যারাটা কার্বের মতো হাজবেন্ড ছিল, যাকে কখনো বুঝতেই চায়নি, নিজের মধ্যে, নিজের গণ্ডির মধ্যে একদম বসে আছে, তার কাজের মূল্যায়ন করেনি। সালফারের মতো, ল্যাকেসিসের মতো শাশুড়ি ছিল, প্লাটিনামের মতো অহংকারী ননদ ছিল, আদার্স রিলেটিভ ছিল, তাদের প্রতি তার বিরক্ত আসাটা অস্বাভাবিক নয়। তাদেরকে কিন্তু ভালোবাসতো, পর্যাপ্ত দাম মূল্য সে পায়নি। সেখানে কিন্তু সিপিয়া এবং তাদের উপস্থিতিতে সিপিয়া বিরক্ত হয়। কিন্তু এসিড ফ্লোরিকা তাদেরকে ভালোবাসতো, যাদের প্রতি এখন অনীহা। কাদের ভালোবাসতো? আমি দেখেছি এসিড ফ্লোরিকাম নিজের লাইফটাকে এনজয় করে
দুদিনের জীবন উপভোগ করেই মরবো। এসিড ফ্লোরিকামের একটা মেন্টালিটি। দুদিনের জীবন উপভোগ করেই মরবো। গার্লফ্রেন্ড একাধিক থাকতে হবে, বউ একাধিক থাকতে হবে, গাড়ি থাকতে হবে, নারী থাকতে হবে, বাড়ি থাকতে হবে, অর্থ থাকতে হবে, বিদেশ ভ্রমণ করতে হবে, ক্রমাগত ক্ষমতা সঞ্চয় করতে হবে, ক্রমাগত ক্ষমতা লুভি যাকে বলা হয়, আমরা এই চিত্ররিকামের মধ্যে দেখেছি। তাহলে দেখুন, তাদেরকে ভালোবাসতো যাদের প্রতি এখন ঘৃণা অনীহা এসেছে, কিন্তু উপস্থিতি তাদের বিরক্ত হয় না, লক্ষণটা যদি পায় তাহলে সেখানে এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। তাহলে দেখুন, এসিড ফ্লোরিকাম নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের আত্মীয়, নিজের বাবা মা সবার প্রতি অনীহা প্রকাশ করে, কিন্তু বিরক্ত হয় না। এই অনীহাটা কিন্তু আবার সিপিআর মধ্যে আছে, রেট্রামে আছে, অ্যানাকার্ডিয়ামে আছে, আর্সেনিকে আছে, হিপারে আছে, স্টারপিচিগেরিয়াতে আছে, প্লাটিনামে আছে, কোনিয়ামে আছে, অনেকগুলো মেডিসিনে আছে। যদি আপনি খুঁজে পান তাহলে সেখানে আমরা কি ব্যবহার করতে পারি? সাদৃশ্য নীতিতে ন্যাট্রাম। তাদেরকে ভালোবাসতো, আজকে সে মূল্যায়ন করেনি, মনে মনে হয়তো তাকে চায়, কিন্তু অনীহা। বাবা মাকে ভালোবাসতো, তার নিজের সেই প্রেমটাকে সে মেনে নেয়নি, তাই অনীহা। প্লাটিনাম, প্লাটিনাম অহংকারী মন, উদত্ত মানসিকতা, চেহারার দাম্ভিকতা, সেও কিন্তু তার পুরাতন দিকে অনীহা প্রকাশ করছে। আমরা সিপিআর নিয়ে তো কথা বলেইছি, অনীহা এক একজনের এক এক জায়গায়। তাহলে যদি আমরা অনীহা কথাটা খুঁজে পাই তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। তাহলে দেখুন এই জায়গাটা, সে একটা মেয়েকে ভীষণ ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ন্যাট্রাম মেয়র। কিন্তু আগামীকালকে আর একজনকে ভালো লাগা শুরু করে দেয় এসিড ফ্লোরিকামের। ঠিক যেমনটা লাইকোপোডিয়ামের একটা ডার্ক সাইড আছে, যদি ফসফরাসের একটা ডার্ক সাইড আছে, যে যদি একবার ওই মেয়েটাকে ফুসলায়ে বেডে নিতে পারে, সেক্সুয়াল সম্পর্ক তৈরি করলে লাইকোপোডিয়াম বিয়ে করতে চায় না। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি দেখি তাহলে এই এসিড ফ্লোরিকাম সে ক্রমাগত দৈহিক শান্তির জন্য, মানসিক শান্তির জন্য একটার পর একটা গার্লফ্রেন্ড চেঞ্জ করে, একটার পর একটা তাদের বিবাহিত, বহু বিবাহের ইতিহাস তাদের মধ্যে খুঁজে পাওয়া যায়। তাহলে দেখুন, পুরাতন তাকে ভালোবাসতো, তোমার জন্য আমি জীবন দিতে পারি, ব্যাস তাকে ফুসলায় ফাসলায় নিয়ে গেল, কিছুদিন সংসার করলো, যৌনতার প্রাপ্তি হয়ে গেল, এবার বললো তুমি সরে যাও, নতুন আর একজনকে ভালোবাসে, দুদিনের জীবন, আমাকে এনজয় করতে হবে, সেখানে এসিড ফ্লোরিকাম। এবং সেই সাথে যদি আমরা দেখি খিটখিটে মানে স্বভাব, মানসিকতায় খিটখিটে, অত্যন্ত বদমেজাজি, আমরা সেটা নিয়ে পরে আরো বিস্তর আলোচনা করবো একটার পর একটা। তাহলে দেখুন সেখানে খিটখিটে মেজাজ, বদরাগী, এন্ট্রিং ফ্রুট, নাক্স, নাক্স তো প্রচন্ড রাগী, হিপারসাল, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত গ্রহণ করে নাক্স ভূমিকা, হিপারসাল। আপনার সংসারে আগুন নয়, আপনার বাড়ি ঘরে আগুন ধরে দিতে পারে, হিপারসাল। ক্যামোমিলা, সিনা, এসব যদি আপনি দেখেন তাহলে এখানেও আপনি ব্যবহার করতে পারেন। দেখুন চীনা একটা জায়গায়, আমি খুব বেশি কম্পেয়ার করছি না, চীনার একটা জায়গায় দেখুন, চীনা কিন্তু সবসময় খিটখিটে, সে হয় মিষ্টি চায় না কোল চাই, কিন্তু সবসময় বিরক্ত প্রকাশ করে, লাইক ক্যামোমিলা। হয় কোলে নেন, নাই ক্যামোমিলা দেন, নইলে আপনার জীবন অশান্তিতে পরিপূর্ণ করে দেবে। সারাদিনের ব্যস্ততা শেষে আপনি বাসায় এসেছেন, ভুলে যাবে, বেমালুম ভুলে যাবে চীনা, ক্যামোমিলা। আপনাকে ঘেনর ঘেনর পেনর পেনর করে আপনাকে বিরক্ত করে দেবে, হয় ক্যামোমিলা দিতে বলবে, নাই তাকে কোলে নিতে বলবে। তাহলে সেখানে আপনি কিন্তু ক্যামোমিলাকে ব্যবহার করতে পারেন। তাহলে আমরা যদি দেখি সবসময় অসন্তুষ্ট মেজাজ, খিটখিটে স্বভাব, তাহলে সেখানে আপনি অ্যাসিড ফ্লোরিকামকেও চিন্তা করতে পারেন। সে সাথে আপনি যদি দেখেন প্রচন্ড সাহসী, অ্যাসিড ফ্লোরিকামের এই জায়গাটা ভীষণ দারুণ, প্রচন্ড সাহসী অ্যাসিড ফ্লোরিকাম। কিভাবে হলো অ্যাসিড ফ্লোরিকাম প্রচন্ড সাহসী? আপনি সেই জায়গাটা একটু দেখুন। আপনি একজন ভদ্র মানুষ, আপনি একজন দুর্বল মনের মানুষ, আপনি কখনো পিকেটিং করতে চাইবেন না, আপনি কখনো রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ভাঙচুর করবেন না, আপনি কখনো রাস্তার পাশে যে বিল্ডিং গুলা তৈরি আছে সেখানে ঢিল ছুটবেন না, ইট পাটকেল ছুটবেন না, গুলি ছুটবেন না, রাস্তায় দাঁড়িয়ে পাশে একটা মেয়ে যাচ্ছে তাকে শীষ দিবেন না, তাকে স্পর্শকাতর জায়গায় হাত দিবেন না, যেটা পারে আমাদের এসিড ফ্লোরিকাম। তাহলে আপনি তাকে কি বলতে পারেন? তাকে অবশ্যই আপনি সাহসী বলবেন, অস্বাভাবিক কিছু নয়। তাহলে দেখুন প্রচন্ড সাহসী আমাদের এই এসিড ফ্লোরিকাম, রাস্তায় দাঁড়িয়ে শীষ দিচ্ছে, গাড়ি ভাঙচুর করছে, ঘর বাড়ি ভাঙচুর করছে, মেয়েদের গায়ে স্পর্শ করছে, সেই স্পর্শ করে যৌন চাহিদাটাকে পূর্ণ করতে চাইছে মনে মনে।
তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। যেমনটা আমরা দেখেছি ওপিয়াম, টিউবারকুলিনাম, ওবিস্টার অফ ক্যালোডিয়াম শ্যাকের মতো জায়গায় এরা প্রচন্ড সাহসী হয়ে থাকে। লাইকোপোডিয়ামও তো ভীত, কিন্তু খুব ঠান্ডা মাথায় তার স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত থাকে। ঠান্ডা মাথায় ভীষণ চালাক, লাইক ফসফরাস, ভীষণ চালাক আমরা লাইকোপোডিয়ামের মধ্যেও খুঁজে পাই। এবং তাহলে আমরা যদি বলি যে যে ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে একটা মেয়ের স্পর্শকাতর জায়গায় হাত দিচ্ছে, তাকে আপনি কি বলবেন? দুশ্চরিত্রা বলবেন। তাহলে আমাদের এই ফ্লোরিকামও কিন্তু দুশ্চরিত্রার অধিকারী। তার মন, তার চিন্তা ভাবনা সবসময় নিচু প্রকৃতির হয়ে থাকে। দুশ্চরিত্র অধিকারী যে ধরনের মানুষগুলো হয়ে থাকে, সবসময় সেক্সুয়াল চিন্তা, সবসময় মেয়েদের যৌনাঙ্গ নিয়ে চিন্তা, যেমনটা সেলিনা আমি দেখেছি। মেয়েটা খুব দারুণ তো, যদি একবার পেতাম রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল, বেড়াটা কার ফলে কি করতো? চুপ করে নিজেকে ঘুরিয়ে নিত। সে নিজের অল্পতে সন্তুষ্ট, সে যে জায়গাটাতে আছে সেই জায়গাটাতে সে সন্তুষ্ট। কিন্তু অ্যাসিড ফ্লোরিকাম তো আসলে সন্তুষ্ট নয়। প্লাটিনাম ওই জায়গাটা সন্তুষ্ট নয়। একাধিক বন্ধু প্রয়োজন, একাধিক গার্লফ্রেন্ড প্রয়োজন, একাধিক বয়ফ্রেন্ড প্রয়োজন। সেক্সুয়াল ডিমান্ড জাগ্রত হয়েছে, সে অল্প বয়সী হোক, সমবয়সী হোক, বৃদ্ধ বয়সী হোক, দেখার সময় নেই। প্লাটিনাম, অ্যাসিড ফ্লোরিকাম সে শুধু যৌনতা নিয়েই চিন্তা করে। তার মনের মধ্যে সবসময় যৌনতার যৌন লালসা তার মধ্যে কাজ করে। যদি লক্ষণটা আপনি খুঁজে পান তাহলে সেখানে কি চিন্তা করতে পারেন? সেখানে অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। নাইট স্যার, আমার কথা শোনা যায় নাকি আমি একাই বকবক করছি? জি স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ফেসবুক থেকেও শোনা যাচ্ছে এবং অনেকে যুক্ত আছে। তো যারা ফেসবুক থেকে যুক্ত আছেন, ক্লাস শেষে সকলের সঙ্গে কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। খুব বেশি ভালো আলোচনা না হলে জানাবেন। এমনিতে ভালো আলোচনা হয় না, অবশ্যই জানাবেন খুব বেশি ভালো আলোচনা না হলে। তো যাই হোক, আমরা দেখেছি তার মধ্যে যৌনতার লালসা। সে কতটা লালসা? সে কাজ করছে যৌনতা নিয়ে চিন্তা মাথার মধ্যে, সে ঘুমাচ্ছে যৌনতা নিয়ে, সে রাত্রি জাগরণ করছে যৌনতা নিয়ে। এত বেশি যৌনতা, যদি তার রাত্রে ঘুম ভেঙে যায় তাহলে তার আর ঘুম আসে না। তার চিন্তা ভাবনা যৌনতা, যৌন উত্তেজনা, যৌনতা ছাড়া আর কোনো কিছুতে তার চিন্তা ভাবনা কাজ করে না। রাত্রিকালে নির্ঘুম রাত পার করে দেয় যৌনতার চিন্তা করতে করতে। সারাটা রাত সে পার করে দিতে পারে যৌনতার বিষয় নিয়ে চিন্তা করতে করতে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকাম নিয়ে চিন্তা করতে পারি। দেখুন, যৌনতার এত বাড়াবাড়ি, যে নির্ঘুম রাত সে পার করে দিচ্ছে, যৌনতার এত বাড়াবাড়ি। একজন নেশাগ্রস্ত ব্যক্তি যেমন নেশা ছাড়া চলতে পারে না, ঠিক অ্যাসিড ফ্লোরিকামের রোগীর মধ্যে দেখবেন তার যৌনতার এত বাড়াবাড়ি। একজন উন্মাদ ব্যক্তি যেমন আচরণ করে, যৌনতা নিয়ে ফ্লোরিকামের রোগীগুলো সেম আচরণ করে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। দেখুন, এই যৌনতা নিয়ে চিন্তা করতে যে সে কি করছে? হস্তমৈথুন্য করছে, সে পতিতালয়ে যাচ্ছে, যে কোনো অসৎ উপায় অবলম্বন করছে যৌনতাকে উপভোগ করতে। যে যেমনটা লাইকোপোডিয়ামকে দেখেছি, বিফোরানাকে দেখেছি, প্লাটিনামকে দেখেছি, মিউরেক্সকে দেখেছি। প্লাটিনাম কি করে? রাত 2টার সময় ধরুন তার যৌনতার চাহিদা বেড়েছে, তার ইচ্ছা মতো বেরিয়ে পড়বে। আমি একটা প্লাটিনামের রুগী পেয়েছিলাম, দারুণ অসাধারণ প্লাটিনামের। রাত 2টা নেই 3টা নেই বেরিয়ে পড়তো, সিগারেট খেত, নেশা করতো, ক্রমাগত বয়ফ্রেন্ড চেঞ্জ করতো। আমি যতটুকু শুনেছিলাম তৎকালীন সময়ে তার 3টা হাজবেন্ড ছিল। 2টা, সম্ভবত হয় 2টা না 3টা, অল্প বয়সে। সেটা বলতো আমি খুশি হইলে আমার পাশে কে থাকে আমি বুঝি না, আমি তাকে জড়িয়ে ধরি। তার মানে মেয়ে ফ্রেন্ড যদি 2টা থাকে, ছেলে ফ্রেন্ড ছিল 20টা। এটাই প্লাটিনাম। তাহলে আমরা সেই সাথে যদি দেখি যে এই যে অসৎ উপায় অবলম্বন করা, যে কোনো উপায়ে যৌনতাকে পরিপূর্ণতা দেয়া, যেটা প্লাটিনামে দেখেছি, লাইকোপোডিয়ামে দেখেছি, বিফোরানাকে দেখেছি। একটা মেয়ে দেখলেই নির্জন জায়গা খোঁজে প্লাটিনাম, কেন? মাস্টারবেশন করবে বলে, যৌনতাকে উপভোগ করবে বলে। মিউরেক্সকে দেখুন, যৌনতার বাড়াবাড়ি হয়ে গেলে সে যে কোনো উপায়ে যৌনতাকে পূর্ণতা দিবে, সেটা হস্তমৈথুন্য করে হোক, আশেপাশের যে কোনো কাউকে দিয়ে হোক, মনে মনে চিন্তা করবে, সুযোগ পাইলে সে ব্যবহার করবে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা মিউরেক্সকেও চিন্তা করতে পারি, যেমনটা আমরা ফ্লোরিকামকে চিন্তা করি।
তাহলে দেখুন, এই যে ব্যক্তিটা মাস্টারবেশন করছে, যে ব্যক্তিটা যৌনতাকে উপভোগ করছে, আমাদের জীবনী শক্তির যে ভাইটাল রস, উচ্ছ্বাসিত যে রস, সেটার অতিরিক্ত ক্ষরণ করছে, অতিরিক্ত ক্ষয়ের ইতিহাস তার মধ্যে পাওয়া যাচ্ছে, এই ব্যক্তিটা অল্প বয়সে বৃদ্ধদের মতো দেখা যাবে না। কেমনে সম্ভব? অবশ্যই তা সম্ভব নয়। তাহলে সেখানে যে ব্যক্তিটা ব্রেনটাকে ক্রমাগত কাজে লাগাচ্ছে, আজকে অমুক নেতার পিছনে থাকবো, 2 কোটি টাকা দিতে চেয়েছিল, কালকে যদি অমুক নেতা 3 কোটি টাকা দেয়, তাহলে আমি তার পিছনে চলে যাব, কারণ আমি জীবনটাকে উপভোগ করতে চাই। অর্থ দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, নারী দিয়ে হোক, গাড়ি দিয়ে হোক, বাড়ি দিয়ে হোক, যৌনতা দিয়ে হোক, আমি আমার জীবনটাকে উপভোগ করতে চাই, আর কিচ্ছু চাই না। আমি শুধু আমার জীবনটাকে উপভোগ করতে চাই। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। তাহলে দেখুন, তার মধ্যে যৌনতার চিন্তা কাজ করছে, মাস্টারবেশন করছে, অতিরিক্ত যৌনতা, সেক্সুয়াল চিন্তা ভাবনা। আমরা ইন্ডিয়া মেটালিকামকে দেখেছি, যৌনতার প্রচুর চাহিদা, এক রাত্রে 3 বার 4 বার স্ত্রী সহবাস করার ইচ্ছা থাকে, পারুক বা না পারুক, চলিত ভাষা ইউজ করলাম, কিছু মনে করেন না, হ্যাঁ। তার সক্ষমতা থাকুক আর না থাকুক, একই রাত্রে 3 বার 4 বার স্ত্রী সহবাস, তার বায়োলজিক্যাল ডিমান্ড জাগ্রত হচ্ছে। আমরা সেক্সুয়াল চিন্তা ভাবনা বা কামুক প্রকৃতির চিন্তা ভাবনা আমরা গ্রিসিয়ার মধ্যে খুঁজে পেয়েছি, ট্যারেন্টুলা হিসের মধ্যে পেয়েছি, সালফারের মধ্যে আছে, সেলিনামের মধ্যে আছে, মিউরেক্সের মধ্যে আছে, লিফুলিনের মধ্যে আছে, ইন্ডিয়া মেটালিকামের মধ্যে আছে, এগনাসের মধ্যে আছে, লাইকোপোডিয়ামের মধ্যে আছে, হাইসেমাসের মধ্যে আছে। হাইসেমাস তো উলঙ্গ হয়ে যৌনাঙ্গ প্রদর্শন করে। আমরা প্লাটিনামেও দেখেছি সারা রাত উলঙ্গ হয়ে থাকে। আমরা বিফোরানাকে দেখেছি তার পেনিসে হাত দিয়ে রাখে। আমরা মেডুরিনামের রুগীকে দেখেছি তার পেনিসে হাত দিয়ে রাখে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? যদি সে পেনিসে হাত দিয়ে রাখে, মেডুরিনামকেও কিন্তু চিন্তা করতে পারি। যদি তার পেনিসে হাত থাকে, প্যান্টের মানে এই যে প্যান্ট পরে আছে, প্যান্টের পকেটের মধ্যে সামনে একটা মেয়ে আছে, হ্যাঁ, এই আমাদের নাহিদ স্যার একজন ঢুকতে পারছে না, আমি জানি না কেন, অটো চালু করা আছে সম্ভবত, হ্যাঁ। স্যার আমি আপনার গ্রুপে হচ্ছে ফেসবুক লাইভের লিংকটাও দিয়ে দিছি ওখানে, যারা এখানে ঢুকতে পারতেছে না তারা যেন ফেসবুক থেকে জয়েন করে, এটা আমি ওখানে দিয়ে দিয়েছি, আপনার মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম যে আমরা দেখেছি পিপোড়ারা কি করে, প্যান্টের মধ্যে হাত ঢুকে তার মানে যৌনাঙ্গ নাড়াচাড়া করে। তাহলে সেখানে দেখা যায় তার মধ্যে চিন্তা ভাবনা কি রয়েছে, মাস্টারবেশনের চিন্তা ভাবনা কি রয়েছে, সেক্সুয়াল চিন্তা ভাবনা। কিছুদিন আগে আমি একটা রুগীকে বিফোরানা দিলাম, বললাম আমার আমি সে চাকরি করে, জব করে, গভর্নমেন্ট এমপ্লয়ার, ছুটিতে আসে বেশ কিছুদিন পর পর। সে বললো যে দেখুন ভাই, আমি এমন রাত আছে 1 বার 2 বার মাস্টারবেশন করি, এভরি নাইট মাস্টারবেশন করি, এত বেশি মাথার মধ্যে চিন্তা। তো যাই হোক, যৌনতার বাড়াবাড়ি থাকলে সেখানে আমরা ট্যারেন্টুলা হিস, সালফার, নাক্স, হাইসিমাস, সেলিনাম, মিউরেক্স, লিফুলিন, ইন্ডিয়া মেটালিকাম, লাইকোপোডিয়াম, ইটিসি, প্লাটিনাম আমরা ব্যবহার করতে পারি। যদি সাদৃশ্য লক্ষণ থাকে, লক্ষণের সাথে না মিললে কিন্তু আপনি ব্যবহার করবেন না, একান্ত ব্যক্তিগত মত। এবং জীবনটাকে উপভোগ করতে যে সে খুব মানসিক পরিশ্রম করে, খুব বেশি মানসিক পরিশ্রম করে, এবং তার সেক্সুয়াল ডিমান্ডটাকে পূর্ণ করার জন্য খুব বেশি বউ মানে গার্লফ্রেন্ড চেঞ্জ করে, খুব বেশি বউ থাকে তাদের, অর্থাৎ একাধিক বিয়ের ইতিহাস তার মধ্যে খুঁজে পাওয়া যায়, এবং সেই সাথে পতিতালয়ে যাওয়ার ইতিহাস তার মধ্যে খুঁজে পাওয়া যায়। তাহলে কি দাঁড়ালো? জীবনী শক্তির ইন্দ্রিয়টাকে প্রচুর পরিমাণে ব্যবহার করলো, ব্রেনটাকে ব্যবহার করলো, যৌনাঙ্গকে ব্যবহার করলো, এবং তার সবকিছু সে ব্যবহার করলো। তাহলে যখন আমরা দেখছি সবকিছু সে ব্যবহার করলো, তাহলে এই ব্যক্তিটা এত কিছু খরচ করলে সে কি অল্প বয়সে বৃদ্ধদের মতো হবে না? লাইক লাইকোপোডিয়াম, লাইক বিফোরানা, লাইক এসিড ফর, সেলিনিয়াম, ইটিসি। অস্বাভাবিক নয়, অস্বাভাবিক। তাহলে সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। এবং দিন শেষে যদি আমরা তার চিন্তা ভাবনা সবকিছুতে ধ্বংসমুখী আচরণ পাই, আমরা শুরুতে বলেছিলাম সোরা সাইকোসিস, সিফিলিস, সিফিলিসের টার্ম যদি তার মধ্যে গভীর ভাবে প্রকাশ করে, তাহলে সে তখন ধ্বংসমুখী হয়ে যায়। এসিড ফ্লোরিকাম নিজের জীবনী শক্তিকে ধ্বংস করছে, নিজের জীবনটাকে ধ্বংস করছে, নিজের পরিবারটাকে ধ্বংস করছে, সমাজটাকে ধ্বংস করছে, দিন শেষে রাষ্ট্রটাকে ধ্বংস করছে। এসিড ফ্লোরিকাম দেখুন কিভাবে নিজেকে ধ্বংস করছে, সমস্ত অপরাধের সাথে জড়িয়ে নিজেকে ধ্বংস করছে, একাধিক গার্লফ্রেন্ড, একাধিক
নারীর সাথে সম্পর্ক করে পরিবারকে ধ্বংস করছে, বাবা মা সন্তান স্ত্রীকে অবমূল্যায়ন করে অনাগ্রহ প্রকাশ, বিরক্ত হয় না কিন্তু আগ্রহ থাকে না, সংসারটাকে ধ্বংস করছে বিভিন্ন ধ্বংসরূপী আচরণ দ্বারা, ভাঙচুর, গাড়ি ভাঙচুর, বা সমাজের যে মেয়েগুলো আছে তাদের প্রতি মানে লোলুপ দৃষ্টি দ্বারা সমাজকে ধ্বংস করছে। আফটার অল একটা রাষ্ট্রকে ধ্বংস করছে, রাষ্ট্রের সম্পদ ক্ষতিগ্রস্ত করে। কারণ আমরা দেখেছি গাড়ি ভাঙচুর করতে এসিড ফ্লোরিকামে, আমরা দেখেছি ব্যাংক ব্যালেন্সকে ভাঙচুর করতে, আমরা দেখেছি রাস্তায় দাঁড়িয়ে পিকেটিং করতে, আমরা দেখেছি মানুষের গায়ে আঘাত দিতে। তাহলে আমরা যদি লক্ষণটা খুঁজে পাই তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। তাহলে দেখুন, যে ব্যক্তিটা এত কিছু করছে তাহলে সেই ব্যক্তিটা অবশ্যই ফুর্তিবাজ। তাহলে আমরা যদি তার মধ্যে দেখি যে এসিড ফ্লোরিকাম ফুর্তিবাজ, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। পরিবর্তনশীল মানসিকতা পালসেটিলা, হাসি কান্না ইগনেশিয়া, পরিবর্তনশীল মানসিকতা, মনে হাসতে না চাইলেও হাসতে বাধ্য হয় ফসফরাস, পরিস্থিতি মোকাবেলার জন্য খুব চালাক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য খুব চালাক। পালসেটিলা, আমি যোগ্য নয়, আমাকে এখানে কান্না করতে হবে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য। কার দৃষ্টি আকর্ষণ করার জন্য? আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য। আপনি সে যেই হন না কেন, হতে পারেন আপনি বাবা, হতে পারেন আপনি মা, হতে পারেন আপনি স্ত্রী, হতে পারেন আপনি স্বামী, হতে পারেন আপনি ভাই বোন, হতে পারেন যে কেউ। আমি আপনার যোগ্য নয়, পালসিটিলার মেন্টালিটি এমন। আমার আপনার যোগ্যতা অর্জন করতে হবে। আমার আপনার যখন যোগ্যতা অর্জন করতে হবে তখন আমাকে হয় আপনার সাহায্য করতে হবে, বাজারে ব্যাগটা আগে ধরতে হবে, আপনার আলিঙ্গনে যেতে হবে, আপনার সান্নিধ্যে যেতে হবে, আপনার কষ্টগুলো শুনতে হবে, আপনি হাসছেন আমাকে হাসতে হবে, আপনি কান্না করছেন আমাকে কান্না করতে হবে। অথবা হাসতে হাসতে কান্না করার লক্ষণটা আমরা খুঁজে পাই পালসিটিলার মধ্যে। পরিবর্তনশীল মানসিকতা, ইগনেশিয়া হাসতে হাসতেও কান্না করার প্রবণতা। ইগনেশিয়া কেন হাসতে হাসতে কান্না করে? সে আসলে, তাকে যদি জিজ্ঞাসা করেন আপাত দৃষ্টিতে আপনি খুঁজে পাবেন না। যদি যাকে জিজ্ঞাসা করেন তাহলে বলবে আমি অতীত নিয়ে ভাবতে ভালোবাসি। ইগনেশিয়া কোন অতীত নিয়ে? যে অতীতটা আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছিল আমার অভিভাবক, যে শোকটা আমি সইতে পারি না কিন্তু বলতে পারি না, আমি সইতে পারি না কিন্তু বলতে পারি না। কে? ইগনেশিয়া। আমার বাবা বলেছিল তুমি ওকে বিয়ে করলে আমি সহ্য করবো না, আমি মারা যাব। আমি বাবার কথা মেনে নিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি বাবার কথা মেনেছি কিন্তু সহ্য করতে পারিনি, আমার ভিতরটা এখনো পড়ে। আমি ভাবি আপনারা এখানে নাচ গান করছেন, একটা বিয়ের অনুষ্ঠান চলছে, প্রচন্ড হাসি চলছে, কিন্তু আমার চোখে জল। কেন জল? আমি ভাবছি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে, আমি যাকে ভীষণ ভালোবাসতাম। একটা মেয়ের হলে বলতো আমি ওই মেয়েকেই বিয়ে করব, প্রতিবাদী, আমি ওকেই বিয়ে করব, দিতেই হবে আমাকে বিয়ে। যুদ্ধ করবে প্রয়োজনে, প্রয়োজনে যুদ্ধ করবে আপনার সাথে, প্রতিবাদী কণ্ঠস্বর, ন্যাট্রাম মেয়র। কেন মেনে নিবেন না আপনি? আপনাকে মানতে হবে, মানতেই হবে আপনাকে। ইগনেশিয়া কিন্তু প্রতিবাদী নয়, চুপ করে ভার বহন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মনের মধ্যে কষ্ট লুকিয়ে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর একটা দীর্ঘশ্বাস সে ফেলতে পছন্দ করে। সে হাসির মুহূর্তে অতীতের চিন্তা করে কান্না পাচ্ছে, কান্নার মুহূর্তে অতীতের চিন্তা করে সে হাসছে। গার্লফ্রেন্ডের হাতের মধ্যে হাতটা ঢুকিয়ে, আঙুলের মধ্যে আঙুলটা ঢুকিয়ে কি সুন্দর গল্প করতাম, সেই দিনগুলোর কথা মনে পড়লেই আমার হাসি পায়। একটা লোক মারা গেছে, সেই পরিবেশে আমি দাঁড়িয়ে আছি, আমি গার্লফ্রেন্ডের কথা চিন্তা করি, যে হাতের মধ্যে হাত রেখে হাঁটছিলাম, সেই মুহূর্তটার কথা মনে পড়ে গেছে, প্রথম দৃষ্টির কথা মনে পড়ে গেছে, কি সুন্দর দৃষ্টিতে আমি তাকিয়েছিলাম, মুহূর্তগুলো খুব মনে পড়ে আমার। আমি তাই অজান্তে হেসে ফেলেছি। আমাদের ইগনেশিয়া, আমাদের কেউ একজন আনমিউট আছেন প্লিজ, কোনো কিছু বলার থাকলে আপনি বলুন। স্যার আমি বিষয়টা দেখছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা যেটা বললাম, ইগনেশিয়া কি বললো? ইগনেশিয়া বললো যে আমি ভার বহন করতে পছন্দ করি, ভার বহন করতে পছন্দ করি, চাপ বহন করতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই আমার মনের অজান্তেই আমি কান্না করি, মনের অজান্তেই আমি হেসে পড়ি। পরিবর্তনশীল মানসিকতা। আমরা কিন্তু প্রত্যেকটা মেডিসিনের কেন নিয়ে আলোচনা করবো, হ্যাঁ, জানি অনেক সময় লাগবে, তবুও। তো যাই হোক, আমরা যদি সেখানে দেখি তাহলে দেখুন আমরা অনেক কিছু আলোচনা করে ফেলেছি।
এই যে পরিবর্তনশীল মানসিকতা, তাই তাদের ঘরে মন টেকে না, অস্থির স্বভাব, দেশ বিদেশ, এই জায়গা সেই জায়গা, এখানে ওখানে, কারোর সাথে সম্পর্কটাকে গভীরে নিতে চাইবে না। আমরা ন্যাট্রামে দেখেছি, গভীরতার শেষ চরম পর্যায়ে নিয়ে যায় ন্যাট্রাম সম্পর্কে, কিন্তু এসিড ফ্লোরিকাম কখনো সম্পর্কের গভীরতায় প্রবেশ করে না। যেমনটা আমরা লাইকোফোডিয়ামে দেখেছি, সেক্সুয়াল সম্পর্ক তৈরি হলে তাকে বাদ দিয়ে দেয়। কোন সম্পর্কের গভীরতায় আমাদের এসিড ফ্লোরিকামের রোগীকে দেখিনি। জীবনটাকে উপভোগ করতে চেয়েছে, সে উপভোগ করতে সে বিশ্বাসী, সে গাড়ি চায়, বাড়ি চায়, ব্যাংক ব্যালেন্স চায়, নারী চায়, নতুন পোশাক চায়, নতুন সঙ্গী চায়, চাওয়ার তার শেষ নাই। সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। তাহলে দেখুন, এখানে এই চাওয়া পাওয়া, নতুন নারী, নতুন গাড়ি, নতুন বাড়ি, নতুন বউ, নতুনত্ব, এখানে একটা জিনিস খেয়াল করবেন, তার অনীহা, পরিবারের প্রতি অনীহা, স্ত্রীর প্রতি অনীহা, আত্মীয় স্বজনের প্রতি অনীহা, বা সে দায়িত্ব জ্ঞানহীন, তাহলে আমরা সেখানে একটা কথা সব উচ্চারণ করতে পারি যে সে দায়িত্ব জ্ঞানহীন। যদি তার মধ্যে খুঁজে পাই, তাহলে সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। ফসফরাস, সেলিফোরাস, সিপিয়ার, সিভলিনাম, এরাও কিন্তু নিজের সন্তানের প্রতি উদাসীন, সব বিষয়ে উদাসীন। তাহলে সেখানে আপনি সিপিআর মতো এসিড ফ্লোরিকাম, হেলিবোরাস, সিভলিনাম, ফসফরাসের মতো এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। তবে সবচেয়ে একটা বেশি বিষয় হলো এসিড ফ্লোরিকাম তাদের প্রতি উদাসীন যাদেরকে সে ভোগ করেছে, তাদের প্রতি উদাসীন যাদেরকে সে ইতিমধ্যে কাছে রেখেছে, তাদের প্রতি উদাসীন। সে সবসময় কি করে? সে সবসময় অন্যের মেয়েকে প্রাধান্য দেয়, অন্যের বউকে প্রাধান্য দেয়, নতুন কাউকে প্রাধান্য দেয়। বেড়ার ওই পাশের ঘাসটা ছিল সবুজ, এসিড ফ্লোরিকাম। আমার বউটা ভালো নয়, অমুকের বউ ভালো, অমুকের মেয়ে ভালো, রাস্তা দিয়ে ওই মেয়েটা যাচ্ছে, সে ভালো, তার সাথে যদি যৌন সম্পর্ক তৈরি করতে পারতাম, সেলিনিয়াম। আর সম্পর্ক করতেই চাই, হাত দিয়ে হোক, মন দিয়ে হোক, দেহ দিয়ে হোক, এসিড ফ্লোরিকাম। লম্পট চরিত্রের, নিম্ন চরিত্রের, নিচু মন, মানসিকতা, দুশ্চরিত্রা তার মধ্যে আমরা খুঁজে পাই। সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। এত চরম পর্যায়ে চলে যায়, সে সমাজ থেকে বিচ্যুতি ঘটন করে ফেলে নিজেকে, এসিড ফ্লোরিকাম। তাহলে আমরা এসিড ফ্লোরিকামের মধ্যে একটা বিষয় আমরা ক্লিয়ার করতে পারি, সেটা হলো ভাঙন, নতুনত্ব গড়ন, আর নতুনত্বটাকে পুরাতন হলে ভাঙন। ভাঙন আর গড়ন সমান্তরাল ধারে চলতে থাকে। একটা জিনিস খেয়াল করুন, ভাঙন এবং গড়ন, পুরাতনটাকে ভেঙে ফেলছে, নতুনটাকে গড়ছে সেম টাইমে, নতুন পাইলেই পুরাতনকে ভেঙে ফেলছে। ভাঙন আর গড়ন রেল লাইনের মতো সমান্তরাল ভাবে চলতে থাকে এসিড ফ্লোরিকামের মাইন্ডে। অ্যাকচুয়ালি হয়তো অনেকে বিরক্ত হতে পারে এই কেন দিয়ে ভেঙে ভেঙে আলোচনা করলে, সময় অনেক লেন্দি হয়ে যাচ্ছে, 53 মিনিট স্যার ধরে মন নিয়ে আলোচনা করছি। এখানে একটা ব্যাপার দেখবেন। আচ্ছা, থ্যাংক ইউ সেলিনা ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে একটা দারুণ জায়গা আপনি খুঁজে পেতে পারেন, সেটা হলো তার এই যে চেঞ্জ, যেমনটা মায়োজমেটিক তেমনটা মানসিক। একটা কথা আছে না, সুরা মনে মনে যখন বললো, ইস মেয়েটা তো বেশ ভালো, সাইকোসিসে চলে গেল, যে মেয়েটাকে সে উপভোগ করলো সেই সিকলিতে চলে গেল, ধ্বংস হয়ে গেল সবকিছু। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি দেখি ভাঙন আর গড়ন, ভাঙন আর গড়ন সমান্তরাল ভাবে চলছে, তাহলে সেখানে আপনি ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। সেই সাথে আমরা যদি অন্যান্য লক্ষণগুলো নিই, তবে কিছু ভ্রান্ত ধারণা দিয়ে যায়, যেহেতু মানসিক লক্ষণ নিয়ে আলোচনা করছিলাম। তার একটা ভ্রান্ত ধারণা আছে যে আমার চারিকোলটা ধোঁয়ায় পরিপূর্ণ, আমার চারিপাশটা ধোঁয়ায় পরিপূর্ণ। সে সাথে আরেকটা ভ্রান্ত ধারণা আছে যে সে নিজেকে সবসময় একা ফিল করে। আমি একা, সঙ্গী চাই, নতুনত্ব চাই, আমার সঙ্গী প্রয়োজন, আমার নতুন একটা বউ প্রয়োজন, নতুন একটা গার্লফ্রেন্ড প্রয়োজন, আমি একা, একাকিত্ব ফিল করে। এবং এদের আরেকটা দারুণ ভ্রান্ত ধারণা আছে, নির্ধারিত দিনে তার বিয়েটা ঠিক ভেঙে যেতে পারে। যদি কোনো অবিবাহিতা পুরুষ বা অবিবাহিতা নারী যদি আপনাকে বলে যে আমার নির্ধারিত দিনে বিয়েটা ভেঙে যেতে পারে, যেমনটা আমরা ইকোনাইটের মধ্যে খুঁজে পেয়েছি, যে আমি নির্ধারিত দিনে, অর্থাৎ সময় নির্ধারণ করে দেয় যে আমি এই সপ্তাহে মারা যাবো, অমুক দিনে মারা যাবো, বা এটাতে মারা যাবো, তাহলে যদি সে নির্ধারিত দিনে তার বিয়ে ভেঙে যাওয়ার নির্ধারিত বিয়ে ভেঙে যাওয়ার যদি কথা চিন্তা করে বা সেটাকে বিশ্বাস করে, তাহলে সেখানে আপনি ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। লক্ষণটা যদি পান, তাহলে সেখানে আপনি ফ্লোরিকামকে চিন্তা করবেন।
তাহলে দেখুন, যার চিন্তা ভাবনা নেগেটিভ, যার কাজকর্ম নেগেটিভ, যার অ্যাক্টিভিটিস গুলা নেগেটিভ, তাহলে সে কখনো পজিটিভ স্বপ্ন দেখবে না, এটা অস্বাভাবিক নয়। তাহলে পজিটিভ স্বপ্ন যখন দেখবে না, তাহলে সে কি ধরনের স্বপ্ন দেখবে? সে স্বপ্ন দেখবে মৃত ব্যক্তির, স্বপ্ন দেখবে নিকট আত্মীয় মৃত্যুর, সে স্বপ্ন দেখবে বন্ধুর মৃত্যু, সে স্বপ্ন দেখবে নিজে মরে গেছে। লক্ষণটা যদি খুঁজে পান, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। সে সাথে যদি আমরা অন্যান্য লক্ষণ খুঁজি, তাহলে আমরা অলরেডি খুঁজেছি দুশ্চরিত্রা, অলরেডি খুঁজেছি চেঞ্জ মুড তার মধ্যে আছে, চেঞ্জিং মুড তার মধ্যে আছে। আমরা খুঁজে পেয়েছি দুশ্চরিত্রা অধিকারী, রাস্তায় দাঁড়িয়ে থাকার প্রবণতা, টিস করার প্রবণতা, স্পর্শকাতর জায়গায় তার হাত দেওয়ার মেন্টালিটি, যৌনতাকে উপভোগ করার জন্য। আমরা দেখেছি খুব সাহসী, দুঃসাহসী ব্যক্তি। আমরা দেখেছি তার উপভোগ্যময় জীবন। আমরা দেখেছি যে সর্বদা পরিবর্তনশীল মানসিকতা, আমার নতুনত্ব চাই, গড়ন ভাঙন, ভাঙন আর গড়ন সমান্তরাল। তাহলে সেখানে আমরা কি চিন্তা করব? সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করব। তাহলে আমরা অন্যান্য লক্ষণে যদি যাই, তাহলে দেখুন, এই যৌনতার লালসা, জীবনটাকে উপভোগ করতে যে সে সুযোগ পেলেই এমন এমন অপরাধ করতে থাকে যেটা ক্ষমার অযোগ্য। লক্ষণটা যদি পান, তাহলে সেখানে আপনি কি চিন্তা করবেন? অ্যাসিড ফ্লোরিকামকে। যদি দেখেন তার অঙ্গভঙ্গিতে অশালীন কোনো কিছু, সে অঙ্গভঙ্গিতে অশালীন কোন শব্দ ইউজ করছে, যৌনতা যেটাকে ইন্ডিকেট করছে যৌনতা, যেমন হাইসিমাস, বেলেডোনা, লিলিয়ামটিক, নাক্সমোইডা, প্লাটিনাম, স্ট্রামোনিয়াম, যৌনতার অঙ্গভঙ্গি প্রকাশ করছে, তাহলে সেখানে আপনি অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। এক একজন এক এক জায়গাতে আছে। এই যৌনতাকে উপভোগ করতে যে সে মাস্টারবেশন করার হ্যাবিট যদি তার মধ্যে খুঁজে পান, পতিতালয়ে যাওয়ার লক্ষণ যদি খুঁজে পান, অর্থাৎ যৌনপল্লীতে যাওয়ার লক্ষণ যদি সে খুঁজে পান, সে ডিমান্ডটাকে পূর্ণতার জন্য, নিজের জীবনটাকে উপভোগ করার জন্য, তাহলে সেখানে আপনি কি চিন্তা করছেন? সেখানে আপনি অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করছেন। এবং এই যৌনতাটাকে সে অল্প বয়স থেকে জীবের স্বাদ নেয়ার মতো সে স্বাদ উপভোগ করতে চায়। যেমন একটা খাবার আমরা কি করি, জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, জিহ্বা একটা ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় সেবা দ্বারা আমরা স্বাদ আছে কিনা বুঝি। কর্ম ইন্দ্রিয়, পেনিস, এই স্বাদটাকে উপভোগ করতে যে পেনিসটাকে প্রচন্ড ব্যবহার করি, ব্রেনটাকে ব্যবহার করি, করে সে অল্প বয়সেই তার বৃদ্ধের মতো আচরণ চলে আসে তার মধ্যে। তাহলে সেখানে আমরা কি করি? অল্প বয়সে তার মধ্যে বার্ধক্যের লক্ষণ খুঁজে চলে আসে, তাহলে সেখানে আমরা ফ্লোরিকামকে চিন্তা করছি। তাহলে দেখুন, এই বৃদ্ধ বয়সে তার মলিন চেহারা, ভেঙে যাওয়া চেহারা, দুর্বল চেহারা, দুর্দশাগ্রস্ত চেহারা। একটা মিনিট, আমি একটা ফোন রিসিভ করবো। আসসালামু আলাইকুম। ঠিক আছে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করছি? বিপরনা, ব্যারাটা কার্বো, লাইকোপোডিয়ামের মতো বৃদ্ধদের মতো আচরণ, সেখানে আমরা কি চিন্তা করছি? সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করছি। সেই সাথে যদি আমরা দেখি রোগী ভীষণ গরম কাপড়, একদম গরম সহ্য হয় না, এপিসমেল দেখেছি, গরম ঘর, রান্নাঘর, গরম কাপড়, গরম জায়গা, গরম পরিবেশ সে সহ্য করতে পারে না। লেকে চিচে দেখেছি, চালপাড়ে দেখেছি, গরম ঘর, গরম জায়গা, গরম পরিবেশ সে সহ্য করতে পারে না। সিকেলি করে দেখেছি, ভীষণ গরম কাতর, ভীষণ গরম কাতর, সে গরম সহ্য করতে পারে না। লাইক আমাদের অ্যাসিড ফ্লোরিকাম, সেও কিন্তু গরম ঘর, গরম একেবারেই সহ্য করতে পারে। তাকে জিজ্ঞাসা করুন গরম বিষয়ে, বলে আমার ভীষণ গরম লাগে, ভীষণ গরম লাগে, এবং আমি কি চাই? ঠান্ডা চাই, ঠান্ডা চা পরিবেশ চাই, ঠান্ডা পানি চাই, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে চাই, আমি সব মিলিয়ে ঠান্ডা চাই। যদি লক্ষণটা আপনি খুঁজে পান, তাহলে সেখানে কি চিন্তা করতে পারেন? সেখানে অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। মজার একটা বিষয়, যে ব্যক্তিটা এত পরিশ্রমী, মানসিক দৈহিক এত পরিশ্রমী, এত ক্লান্ত থাকার কথা, কিন্তু এই ব্যক্তিটা কিন্তু ক্লান্ত নয়। তাকে একটুখানি রেস্ট নিতে বলুন, বলবে যে আমি একটুখানি ঘুমালে, আমি একটুখানি রেস্ট নিলে আমি আবার চাঙ্গা হয়ে উঠি। হ্যাঁ, বুক ফুলিয়ে বলবে আমি আবার চাঙ্গা হয়ে উঠি, আমি আবার আমার স্বরূপে ফিরে আসতে পারি, আমি আমার স্বরূপে তার কাজ করতে পারি। ঠিক যেমনটা আমরা সবুজ সবজিগুলো বাজারে রাখলে যে কি দিলে যেন সতেজতা ফিরে আসে, ঠিক অনুরূপ ভাবে ফরমালিন দিলে সতেজতা ফিরে আসে। ঘুমটা অ্যাসিড ফ্লোরিকামের, অল্প একটু সময়ের জন্য বিশ্রাম এবং ঘুমটা অ্যাসিড ফ্লোরিকামের ফরমালিন, সবজি যেমন টাটকা করে দেয়, ঠিক অনুরূপ ভাবে রেস্ট, অল্প সময় রেস্ট নিলে সে ফরমালিনের মতো সতেজতা ফিরিয়ে আনতে পারে। তাহলে সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি।
তাহলে দেখুন তার ঘুমের লক্ষণে যান, তাকে জিজ্ঞাসা করুন আপনার ঘুম কেমন, বলে আমি যত পরিশ্রমই করি না কেন, যত ক্লান্তই থাকি না কেন, আমাকে একটুখানি ঘুমাতে দেন, ঠিক ফরমালিন দিলেই যেমনটা তাজা হয়ে যায়, আমি অনুরূপ ভাবে তরতাজা হয়ে যাব। তখনই সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিক অ্যাসিডকে চিন্তা করতে পারি। আমরা যদি পচনশীল ক্ষত দেখি, পচনশীল ক্ষত, যে জায়গাটা পচে যাচ্ছে, আমরা সেখানে দাঁতের ক্ষত দেখতে পারি, নেত্রনালীর ক্ষত দেখতে পারি, নাকের অস্থি ক্ষত দেখতে পারি। আমি নাকের অস্থি ক্ষতের একটা দারুণ গল্প হয়তো আমি এর আগেও বলেছি, এই লাইফে আমার খুব কম পাওয়া একটা রুগী আছে, অনেকগুলো মেডিসিন, অনেকগুলো সম্মানিত ক্ষত আছে, সেখানে আমরা ব্যবহার করতে পারি মর্টালিস আছে, সালফার আছে, হিপাটাস আছে, আমাদের অ্যাসিড ফ্লোরিকাম কিন্তু সেখানে একটা দারুণ জায়গা, কম্পেয়ার একটু কম করছি। এছাড়া যে সকল রোগীর দ্রুত দাঁতের ক্ষয় হয়, তাদের ক্ষেত্রে অ্যাসিড ফ্লোরিকাম ভালো কাজ করে। স্ট্রাফিসিগেরিয়া আছে। মজার বিষয় হলো অস্থি ক্ষতে, যেখানে মানুষের যে হাড়গুলো তুলনামূলক লম্বা, সেই হাড়গুলোতে যদি পচন আসে, তাহলে সেখানে অ্যাসিড ফ্লোরিকাম ভালো কাজ করে। এবং আমরা যদি দেখি দীর্ঘদিনের কান পাকা, কানের ভিতরে ক্ষত তৈরি করে ফেলেছে, তাহলে সেখানে আমরা টোটালিটি অফ সিমটম যদি মিলে যায়, তাহলে সেখানে অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। এছাড়া যদি আমরা দেখি নাকের অস্থি ক্ষত এবং সেটা প্রচন্ড দুর্গন্ধযুক্ত, তাহলে সেখানেও অ্যাসিড ফ্লোরিকাম কাজ করে। এই নাকের অস্থি ক্ষত তাহলে গল্পটা বিশেষ সেখানেই বলে যায়। আমি একটা রুগী পেয়েছিলাম 2018 সালে, মেবি 18 সালে। আমাদের ঝিনেদা সদরে বেশ সুনামধন্য অনেক হোমিওপ্যাথ আছে, যাদের কাছে আমি শিশু বাচ্চা মাত্র। আমি অনেকগুলো প্রেসক্রিপশন দেখেছিলাম, অরামেট, সালিশিয়া, বেশ কিছু মেডিসিন অ্যাপ্লাই করেছিল। তো আমি যখন চেম্বারে, মোটামুটি রুগী আছে আমার 2-5টা রুগী সবসময় মোটামুটি থাকে, খুব কম সংখ্যক রুগী ফ্রি থাকে, সারাদিনে 25-30-20 প্লাস রুগী মোটামুটি পাই, কখনো 35 প্লাসও হয়, বৃষ্টির দিনে 2-1টাও হয়। তো যাই হোক, বেশ রুগী আছে ওদিন। তো হঠাৎ প্রচন্ড দুর্গন্ধ আসছে, প্রচন্ড। তখন আমি বসে শুধু খেয়াল করছি যে, তখন আবার একটু একুইট কেস গুলো তখন খুব আসতো, চেম্বার জীবনের নতুন দিকে তো, 18 সালে মেবি এটা। তো বেশ একুইট কেস গুলো আসতো, আমি আবার দেখছি যে কোনো বাচ্চা টাচ্চা বাথরুম করে ফেললো কিনা। আমি আবার অনেকের পায়ের দিকে খেয়াল করছি যে কেউ কি মলমূত্র পাড়িয়ে আসলো কিনা, এত প্রচন্ড দুর্গন্ধ। তো আমি যখন রুগী দেখতে দেখতে, উনি শেষে এসেছিল, সম্ভবত 4-5টা কি কয়টা রুগী ছিল, এমনই রুগী ছিল। তো সবগুলো রুগী শেষ করে যখন সে আসে, আমি গন্ধ তখনও যায়নি, সে যখন আমার সামনে বসে কথা বলতে যায়, তখন আমি স্পষ্ট বুঝতে পারি যে তার থেকেই গন্ধটা আসছে। সে যখন তার প্রেজেন্ট কমপ্লেন গুলো বলতে শুরু করে, তখন বুঝতে পারলাম এটা তার নাকের অস্থিক্ষত থেকেই দুর্গন্ধ। সে নাকটাকে আরাম করে ঝাড় দিলে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার মতো, হ্যাঁ, এই আমার টেবিলের উপরে বের হলো, পড়লো। এইভাবে আমার নাকের থেকে এটা বের হয়, প্রচন্ড দুর্গন্ধ, দীর্ঘদিনের। তার মেয়েরও হয়েছিল, তার মেয়েও, যদি এই জায়গাটা আপনারা বলবেন না যে তাহলে তো ট্রিট দ্য ডিজিজ হয়ে গেল, তার মেয়েও অ্যাসিড ফ্লোরিকাম ভালো হয়েছিল। তবে তার মেয়েটা অতটা জায়গা নয়, অতটা মানে অবস্থা খারাপ ছিল না, অল্পতে ভালো হয়েছিল, এবং ওই রুগীকে আমার দীর্ঘ সময় লেগেছিল। তো যাই হোক, আমি এই রুগীকে অ্যাসিড ফ্লোরিকাম 200 দিয়ে শুরু করি। দীর্ঘদিন পরে আমার একটা বদ অভ্যাস আছে, আমি প্রচন্ড পরিমাণে সময় ক্ষেপণ করি মেডিসিন সিলেকশন করার পরে, মেডিসিন দেওয়ার পরে। এমনও আছে 2 মাস, এমনও আছে 3 মাস। আমি কোভিড ক্রিয়াশীল মেডিসিন গুলো যখন ব্যবহার করি, 2 মাস 3 মাসেরও অধিক সময় আমি ব্যয় করে থাকি। যে আমার গ্রুপে যারা আছেন, যাদেরকে নিয়ে আমি রুগীলিপি করি, যাদের রুগী অনলাইনে আমি দেখেছি, তারা অবশ্যই জানেন যে আমি 90 দিন, 80 দিন, 60 দিন অপেক্ষা করতে বাধ্য, যদি রুগী ভালো থাকে। অনেক সময় নিয়ে আমি মেডিসিন চেঞ্জ করি বা পোটেনসি চেঞ্জ করি। একুইট কেসে আপনি আজকে একটা কালকে একটা ইউজ করতে পারেন, এটা নিয়ে আমার বাধা নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু ক্রনিক কেস যখন আসবে, আপনার যদি ওয়েল সিলেক্টেড মেডিসিন হয়, আপনার মেডিসিন যদি অবজারভেশন গুলো ফলো করে, তাহলে অবশ্যই সেকেন্ড প্রেসক্রিপশনে আপনি অবশ্যই অপেক্ষা করবেন, অবশ্যই অপেক্ষা করবেন। যদি রোগটা আরোগ্য দেরিতেও হয়,
তবে দারুণ একটা আরোগ্য নিয়ে রুগীকে আসবে, এটা আমি বিশ্বাস করি, ব্যক্তিগত মত। তো যাই হোক, সেই রুগীটা এখন একদম ভালো আছে, এখনো পর্যন্ত ভালো আছে, কারণ তার পুরা ফ্যামিলি, তার আত্মীয় স্বজন আমার পেশেন্ট, আমি খোঁজ রাখি, এখনো ভালো আছে। 2024 সাল শেষের দিকে এখনো ভালো আছে। তো যাই হোক, আমরা যদি নাকের অস্থিক্ষত দেখি, যদি সেটা প্রচন্ড দুর্গন্ধযুক্ত হয়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। যে কোনো পুরাতন ক্ষত, যে কোনো পুরাতন ক্ষত যদি দেখি, যে কোনো পুরাতন ক্ষত চারিধার লাল আকার ধারণ করেছে, চারিধার লাল আকার ধারণ করেছে এবং মারাত্মক চুলকানি, চিং দেখা দিচ্ছে, এবং সেই সাথে তীব্র ব্যথা, হিপারসালফে তীব্র ব্যথা যদি দেখেন, এবং সেই সাথে যদি ফোলা ভাব দেখেন, সেই সাথে যদি ফুসকা পড়ার মতো দেখেন, সেই সাথে যদি দেখেন যে সেই জায়গাটা প্রচন্ড পেইন অনুভূত হচ্ছে, তাহলে সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। সেটা যে কোনো জায়গায় হোক, ক্ষত হোক, যে কোনো নালী ক্ষত হোক, মাড়িতে ক্ষত হোক, যাই হোক না কেন, তাহলে সেখানে যদি অপর সেন্সিটিভ লক্ষণটা খুঁজে পাই, তাহলে ব্যবহার করতে পারি। সেই সাথে যদি আমরা দেখি তার ডিসচার্জে ভীষণ ব্যাড স্মেল আছে, তাহলে সেখানে আমরা ব্যবহার করতে পারি। এবং সেই সাথে যদি হাতে পায়ে প্রচন্ড ঘাম থাকে, তাহলে সেখানে আমরা ব্যবহার করতে পারি। দেখুন, এই ঘাম নিয়ে কথা বলতে যে দেখলাম, প্রচন্ড ঘাম আছে একজন পুরুষের যৌনাঙ্গের আশেপাশে, জননেন্দ্রের আশেপাশে প্রচন্ড ঘাম হয় এবং প্রচন্ড দুর্গন্ধযুক্ত হয়, এবং এর ঘামটা খুব তৈলাক্ত হয়। আমরা ওয়েলি ফেস ন্যাপটামিওর খুব তৈলাক্ত হয়, তাহলে সেখানে আমরা এই সিটফ্লোরিকামকে চিন্তা করতে পারি। আমরা সেই সাথে যদি দেখি এদের রাত্রিকালীন যৌনতার বৃদ্ধি, একজন বৃদ্ধ মানুষ, সে কিনা একেবারে বৃদ্ধ, রাত্রিকালীন যৌনতার বৃদ্ধি পেয়েছে, এত বেশি বৃদ্ধি পেয়েছে, সে সারাটা রাত যৌনতার উত্তেজনা জনিত কারণে সে রাত্রি নির্ঘুম পার করছে, এবং আমরা যে প্রোস্টেটিক রস বলে থাকি না অনেক সময়, প্রসাব দ্বার দিয়ে বের হয়, ঠিক প্রসাব দ্বার দিয়ে হলুদ বর্ণের একটা স্রাব নির্গত হয়। কি বর্ণে? হলুদ বর্ণে, যেখানে কাপড়ে লাগলে হলুদ বর্ণ ধারণ করে, যেটা আমরা নাইট্রিক অ্যাসিড, থুজা, গুয়েকামেও খুঁজে পাই। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সিটফ্লোরিকামকে চিন্তা করতে পারি। যে সকল পুরুষের একাধিক বউ আছে, একাধিক গার্লফ্রেন্ডের ইতিহাস আছে, যে সকল পুরুষ লম্পট প্রকৃতির, যে সকল পুরুষের প্রচুর পরিমাণে সেক্স ডিমান্ড আছে, তাদের ক্ষেত্রে আমরা সিটফ্লোরিকামকে চিন্তা করতে পারি। এবং আমরা যদি দেখি মহিলাদের ক্ষেত্রে, যে সকল মহিলাদের মাসিক স্রাব প্রচুর এবং দীর্ঘস্থায়ী হয়, এবং সেই সাথে যদি দেখেন তার জরায়ুর মুখে ক্ষত তৈরি করেছে, ক্ষতের চারিধার কেমন লাল বর্ণের, সেখানে আমরা সিটফ্লোরিকামকে চিন্তা করতে পারি। আমরা যদি তার লিকোরিয়া দেখি, সেটা যদি প্রচুর পরিমাণে হয় সাদা, যা ক্ষতকারী, অ্যালুমিনা, সিপিলিনাম, ক্রিয়োজোর, বোরাক্স, ইটিসির মতো, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা সিটফ্লোরিকামকে চিন্তা করতে পারি। যে সকল মহিলাদের প্রচুর সেক্সুয়াল ডিমান্ড, প্লাটিনাম, যাদের বায়োলজিক্যাল ডিমান্ড এত বেশি, সবসময় তার মধ্যে উত্তেজনা, কাম ভাব লক্ষ্য করা যায়, লাইক প্লাটিনাম, মিউরেক্স, তাদের ক্ষেত্রে আমরা সিটফ্লোরিকামকে চিন্তা করতে পারি। যদি কোনো রোগীর দেখি প্রসাব করার সময়, প্রসাব করার শেষে প্রসাবে জ্বালা মনে হয়, কেমন জ্বালা? লাইক ক্যান্থারিস, আগুনে পুড়ে যাওয়ার মতো জ্বালা, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা সিটফ্লোরিকামকে চিন্তা করতে পারি। ক্যান্থারিস, সালফার, বারবেরিস, ভালগারিস, ইটিসি, এদের মতো সেখানে আমরা সিটফ্লোরিকামকে চিন্তা করতে পারি। এছাড়াও যদি আমরা দেখি যে সিটফ্লোরিকামের মধ্যে একটা দারুণ লক্ষণ আছে, যে ইন্ডাস্ট্রিয়াস মেনিয়া ফর ওয়ার্ক, প্রচুর পরিমাণে এরা পরিশ্রমী হয়, এরা অন্যদের মতো নয়, ক্যালকেরিয়া কার্ভের মতো নয়, চুপ করে শুয়ে পড়ে থাকলাম, নড়তে ভালো লাগছে না, এদের মতো না, এরা প্রচুর পরিমাণে কাজ করতে পারে। আমরা সিপিয়াকে দেখেছি, এরা বসে থাকলে আর কষ্ট অনুভূত হয়, কিন্তু কাজ করলে ভালো থাকে। আমরা সেখানে দেখেছি যে শরীরটাই চলছে না, অথচ সিপিয়া সারাটা দিন কাজ করতে আছে, কাজ করতে আছে সারাটা দিন। তাহলে সেখানে আমরা কি চিন্তা করছি? সেখানে আমরা চিন্তা করছি সিপিয়া। ঠিক অনুরূপ ভাবে যদি ওয়ার্কিং মেনিয়া খুঁজে পাই আমরা, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা সিটফ্লোরিকামকে চিন্তা করতে পারি। সরি, আমি আর একটা মিনিট কল রিসিভ করেছি। ভাই, হ্যালো, আমি যে একটু এখনো চেম্বারে আছি, আপনি যান, খেলার মাঠে যান, আমি আসছি ভাই। হ্যাঁ, যান, আমি আসছি। আচ্ছা ভাই, ঠিক আছে। সেই সাথে আমরা যদি দেখি যে
মানে গরম পড়ছে, তীব্র গরম পড়ছে, আমরা বলেছিলাম গরম কাতর, কিন্তু গরমেও সে কিন্তু কাজ করতে পারে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। এছাড়াও যদি আমরা দেখি যে যে কোনো রোগ লক্ষণ খুব ধীরে ধীরে প্রকাশ হয়, যে কোনো রোগ লক্ষণ খুব ধীরে ধীরে প্রকাশ হয় এবং খুব ধীরে ধীরে রোগ লক্ষণ প্রকাশ হয়, সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। আর খুব দ্রুত প্রকাশ পায় কে? খুব দ্রুত প্রকাশ পায় একোনাইট বেলোডোনা, দ্রুত আসে দ্রুত যায়, বেলোডোনা আসে আর চলে গেলে আর আসে না, একোনাইট দ্রুততার সাথে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। তো যাই হোক, মানে আরো অন্য ক্লাস আছে, অলরেডি অনেক কমা শুরু করেছে, আর একটু ছোট করি। আমরা ভেরিকোজ ভেইনের ক্ষেত্রে অ্যাসিড ফ্লোরিকামকে ব্যবহার করতে পারি, লাইক আর্নিকা, ক্যালকারিকা, পালসিটিলা, কার্বোভিস, হ্যামামেলিস, এদের মতো আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। প্রচন্ড খিদে, সালফার, খিদে লাগলে মেজাজটা খারাপ হয়ে যায়, হ্যাঁ, ঘন ঘন খেতে চায়, পেট ভরা থাকলেও খাইতে পছন্দ করে, আর্জেন্টাম নাইট্রিকাম। কারণ আমরা দেখেছি এমটি স্টোমাক্সে তার পেইন, এমটি স্টোমাক্সে তার পেইনটা বারবার অ্যাগ্রাভেশন হয়, তাই সে বারবার খেতে চায়। হ্যাঁ, পেট ভরা থাকলে সে ভালো থাকে। যদি আমরা দেখেছি যে প্রচন্ড খিদে, খাওয়ার প্রচন্ড খিদে, তাহলে সেখানে আমরা আর্জেন্টাম নাইট্রিকামকে চিন্তা করতে পারি। খাই খাই ভাব, ক্যামোমিলা, সিনা, ন্যাক্টামির, আয়োডিয়াম, আর্জেন্টাম নাইট্রিকাম খাইলে ভালো থাকে, তাহলে সেখানে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ অ্যাসিড ফ্লোরিকামের রোগীগুলো প্রচুর খেতে পারে। আমরা যদি দেখি লবণযুক্ত খাবার, টক খাবার পছন্দ করে না অ্যাসিড ফ্লোরিকাম, তবে মশলাযুক্ত খাবার তাদের পছন্দ, স্ববিরোধী আচরণ আছে, বিতৃষ্ণা আছে, তাহলে সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। তবে মজার বিষয় হলো অ্যাসিড ফ্লোরিকাম যে খাবারগুলো পছন্দ করে, সেই খাবারগুলো তার অ্যাগ্রাভেশন তৈরি করে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করছি? সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করছি। নুনবী, একটা মিনিট। একটু বসো। তাহলে আমরা যেটা বললাম যে সেই সাথে যদি আমরা দেখি যে তার পেটের ব্যথায় টাইট করে কাপড় পরলে উপশম, টাইট করে কাপড় পরলে উপশম, সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। যদি দেখি গরম পানি খাইলে তার ডায়রিয়া হয়, তাহলে সেখানে অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। যদি দেখি তরমুজ তার সহ্য হয় না, সেখানে অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। যদি দেখি প্রচন্ড পরিমাণে দ্রুততার সাথে নখ বর্ধিত হচ্ছে এবং যেটা পাতলা, ভঙ্গুর, অপিয়াম, আর্সেনিকের মতো, সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। এছাড়াও যদি আমরা দেখি যে টাইফয়েড পরবর্তীতে চুল পড়ে যাওয়ার ইতিহাস, চুলের আগাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, জট বেঁধে যাচ্ছে, সেখানে অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। একদিন শ্যাম্পু না করলে বোরাচ্ছে চুলে জট বাঁধার একটা লক্ষণ আমরা খুঁজে পাই। এবং যদি দেখি যে মাথায় চুল পড়ে যাচ্ছে, টাক হয়ে যাচ্ছে, খুশকি দেখা দিচ্ছে, সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি, যদি লক্ষণটা খুঁজে পাই। এবং আমরা যদি দেখি লেকেসিসের মতো, আমি যে এখন দ্রুত কথা বলছি, দ্রুত কথা বলা, দ্রুত খাওয়া, দ্রুত চলা, তাহলে সেখানে আমরা লেকেসিসের অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। এবং যদি আমরা দেখি নখ, চুল, দাঁতের বিকৃতি, সিফিলিস, সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। যদি দেখি নখের কিছু অংশ পাতলা, কিছু অংশ মোটা, তাহলে সেখানে অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। এছাড়াও যদি আমরা দেখি মাথায় বিভিন্ন ধরনের ইরাকশন, একজিমা, চুলকানি বা যাই হোক না কেন, তাহলে সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। এছাড়াও আমরা যদি দেখি যে টাক পড়ে গেছে অনেকখানি, অ্যালোপেশিয়া অনেকখানি অঞ্চলে টাক পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, তাহলে সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। তো যাই হোক, অ্যাসিড ফ্লোরিকামের একটা পিকুলিয়ার সিমটম দিয়ে আজকের মেডিসিনটা শেষ করব। অ্যাসিড ফ্লোরিকামের পিকুলিয়ার সিমটম হলো, এই রোগীগুলো যদি তার প্রস্রাব বন্ধ হয়ে যায় তাহলে তার মাথা ব্যথা করে, প্রস্রাব বন্ধ হয়ে গেলেই তার মাথা ব্যথা করে। যদি লক্ষণটা খুঁজে পাওয়া যায় তাহলে সেখানে অ্যাসিড ফ্লোরিকাম চিন্তা করতে পারেন। এছাড়া আমরা মডালিটিসে যদি দেখি গরম ঘরে, গরম আবহাওয়ায়, গরম বিছানায়, গরম পরিবেশে, গরম বাতাসে যদি তার রোগ লক্ষণ বৃদ্ধি প্রাপ্ত হয়, তাহলে সেখানে আমরা অবশ্যই কি চিন্তা করবো? সেখানে অবশ্যই অ্যাসিড ফ্লোরিকাম চিন্তা করব। এছাড়াও যদি দেখি ন্যাক্টামের মতো খোলা বাতাসে হাঁটলে উপশম হয়, ব্যথাযুক্ত পাশে চাপ দিয়ে শুইলে যদি উপশম হয়, তাহলে অবশ্যই সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকাম চিন্তা করব। তাহলে আমরা অ্যাসিড ফ্লোরিকাম কি দেখলাম? সে খুব মানে পরিবর্তনশীল মানসিকতা, সে খুব নেগেটিভ মেন্টালিটি, সেক্সুয়াল ডিমান্ড তার মধ্যে প্রচুর বেশি, সে ক্রমাগত গার্লফ্রেন্ড পরিবর্তন করে একাধিক বউ থাকতে পারে, বেড়ার ওই পাশের ঘাস সবুজ, নিজের বউ ভালো লাগে না, অন্যের বউ ভালো লাগে, অন্যের মেয়ে ভালো লাগে, পাড়ার বউ ভালো লাগে, প্রতিবেশীর বউ ভালো লাগে, প্রতিবেশীর মেয়েকে ভালো লাগে, ক্রমাগত পরিবর্তন করে নিজেকে আপডেট করতে চায়, নিজের জীবনটাকে ভোগ করতে চায়, উপভোগ করতে চায়, সে টাকা চায়, প্রতিপত্তি চায়, অর্থ চায়,
গাড়ি চাই বাড়ি চাই অল্প জীবনে, ভোগময় জীবনটাই সঠিক, বেঁচে থাকবার কয়দিন, অর্থ, নারী, গাড়ি, বাড়ি, টাকা, ক্ষমতা আমার চাই, প্রচুর সেক্সুয়াল ডিমান্ড, মাস্টারবেশন হ্যাবিট, পতিতালয়ে যাওয়ার অভ্যাস, লক্ষণটা যদি খুঁজে পান তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে সিটফ্লোরিকা, যদি ক্ষতে ব্যথা, চারিধার লাল ধার, দুর্গন্ধযুক্ত ডিসচার্জ যদি দেখি, চুল পড়ে যাওয়ার প্রবণতা, রাত্রিকালীন নির্ঘুম, অল্প ঘুমালে তার শারীরিক প্রশান্তি ফিরে আসে, ওই যে যেটা বললাম যে ইয়ে দিলে যেমনটা আহ সবজি তরতাজা হয়ে যায়, একটুখানি ঘুমালে যদি সে নিজেকে ফিরে পায়, তাহলে সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। তো ধন্যবাদ সবাইকে যে শেষমেশ অল্প কিছুজন হলেও আলোচনা শেষ পর্যন্ত ছিলেন। এই ছিল আজকের আলোচনা, সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস শেষ করছি। অনেক প্রিয় মুখ আমার এখানে আছে, আমি দেখছি আমাদের জিনাদা থেকে আমি দেখলাম আমাদের সুজন সরকার স্যার ছিলেন, এখনো আছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। জি আমাদের নাহিদ, নাহিদ স্যার আজকের। জি স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং আমি সকলকেই আপাতত মিউট করে দিয়েছি। তো আমি একটু ফেসবুকে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সকলকেই ধন্যবাদ জানানোর জন্যই সকলকে একটু মিউট করে দিলাম যারা গুগল মিটে আছেন। ডাক্তার আব্দুল মালেক অসাধারণ, জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হাসান আলী, সুন্দর তুলনামূলক আলোচনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। মহানন্দা কোচিং সেন্টার মাস্টার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আসমা হোমিও, আপনাকেও ধন্যবাদ। শাহনেওয়াজ খান, আপনাকেও ধন্যবাদ। উম, শহীদ আহ, শহীদ কি লিখছে এটা, শহীদ বারভূয়া, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে বৃন্দাবন দাস মাঝি, আপনাকেও ধন্যবাদ। ডাক্তার তারিকুল ইসলাম, খুব সুন্দর আলোচনা হচ্ছে, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হোমিও অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার জন্য। ডাক্তার নার্গিস আহসান, তারপর হচ্ছে আব্দুল জব্বার, উনি স্যারের কাছ থেকে জানতে চেয়েছেন যে হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসক হয়ে ওঠার উপায় কি, স্যার যদি এই বিষয়ে একটু বলতেন। মাইক্রোফোনটা একটু আনমিউট করে। আসলে হোমিওপ্যাথিতে ভালো হওয়ার জায়গাটা আমি তো নিজেই জানি না, তবে আমি এতটুকু বলতে পারি, প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে, স্টাডির বিকল্প নেই। আর শুধু এটুকু বলবো যে আমরা শুধু লক্ষণ নয়, লক্ষণের পেছনের কারণটাকে যদি কখনো খুঁজতে পারি, যেমন যুক্তিবিদ্যায় বলে প্রত্যেকটা কাজের একটা কারণ থাকে, কারণ ছাড়া কার্য সংগঠিত হয় না। তাহলে আমরা রোগের লক্ষণ নয়, লক্ষণের পিছনের কারণটা খোঁজার যদি চেষ্টা করি, প্রচন্ড পরিমাণে যদি আমরা মেডিকে আয়ত্তে রাখতে পারি, কম্পারেটিভ ডিসকাশন করতে পারি, বা একটা মেডিসিনের সাথে আরেকটা মেডিসিনের ছোট ছোট তুলনা করতে পারি, এবং আপনার ধৈর্য শক্তি, দৃষ্টিশক্তি যদি প্রচন্ড পরিমাণে হয়ে থাকে, তাহলে সেখানে আমরা ভালো ফিজিশিয়ান হতে পারি। স্বল্প জ্ঞানে স্বল্প জায়গায়, এইটুকুই আমার পরামর্শ। জি জি স্যার, নাই এর স্যার। পরবর্তীতে আরেকজন প্রশ্ন করেছে, কোন বই পড়লে এভাবে জানতে পারবো, একটু বলবেন প্লিজ। আমি সম্মানিত স্যার বা ম্যাম যথার্থে জানাচ্ছি যে আমি আজ পর্যন্ত কাউকে বলিনি যে এই বইটা পড়লে ভালো হয়, এই বইটা পড়লে ভালো হয় না। অ্যাকচুয়াল কথা হলো যে আপনি যে কোনো বই ভালো পড়বেন। আপনি যদি বলেন যে যে সামাদ স্যারের মেট্রিয়া যে পারাপার ওটা পড়তে পারেন, যদি আপনি বলেন যে হোমিওপ্যাথি কনসেপশন ওটা পড়তে পারেন, WSM বার্ট এর বই পড়তে পারেন, হ্যাঁ, টেক্সট বুক অফ মেট্রিয়া লিপির বই পড়তে পারেন, হ্যাঁ, ডেস্কটপ গাইড রবার্ট মরিসনের বই পড়তে পারেন, ইটিসি। যে বই সামনে আসবে সেটাই পড়বেন, কারণ কোনো না কোনো বইতে কোনো একটা মেডিসিনকে খুব দারুণ ভাবে তুলে ধরেছে। সব মেডিসিন হয়তো তুলে ধরেনি, কিন্তু কোনো একটা মেডিসিন হয়তো খুব দারুণ ভাবে তুলে ধরেছে। সুতরাং প্রত্যেকটা বইয়ের গুরুত্ব সমান। জি স্যার। জি স্যার, এর পরবর্তীতে জামাল হাসান, উনি লিখেছেন, ভাই অনেক সময় ধরে শুনলাম কথাগুলো, ভালো লাগলো, আমার শালাবাবুদের এই ওষুধগুলো খাওয়াতে হবে। সম্ভবত উনি আমাদের চিকিৎসা বিজ্ঞানের বাহিরের কেউ হবেন। তো আপনার আমি দৃষ্টি আকর্ষণ করছি, আসলে হোমিওপ্যাথি রোগ না, রোগীর চিকিৎসা করেন, যদিও আমি কমেন্ট রিপ্লাই দিয়েছি ওখানে। তো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। এবং এছাড়াও আরো অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন, তার মধ্যে একজন বলেছেন যে নাক-ঝুম গ্যাসের সমস্যার সমাধান হবে। না, কখনোই না। নাক-ঝুম যে নির্দিষ্ট গ্যাসের জন্য কাজ করবে এমনটা কখনোই হবে না। এর জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা আছে। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত আছেন দীপক চন্দ্র, আর ক্লাস কবে হবে? জি, আমাদের হোমিও অনুশীলন থেকে প্রতিনিয়তই কম বেশি ক্লাসের আয়োজন করা হচ্ছে। আপনি যদি আমাদের এই হোমিও অনুশীলন ফেসবুক
পেজ এবং ফেসবুক প্রোফাইল ও ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন, অটোমেটিক পেয়ে যাবেন। নুমানা আপনি কমেন্ট করেছেন যে আমাকে আপনাদের গ্রুপে অ্যাড করে রাখেন প্লিজ। জি, আপনি আমাদের এই ফেসবুক প্রোফাইলটা বাংলায় হোমিও অনুশীলন, এখানে আমাদের একদম ডিটেলস ফুল তথ্যগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে গ্রুপগুলোতে জয়েন হয়ে যান। এছাড়াও আমাদের ইয়ার ভিত্তিক 8টা গ্রুপ রয়েছে, এখনো সক্রিয় হয়নি, তবে এখানে জয়েন করতে পারেন। আহ এছাড়াও আরো অনেকে যুক্ত আছেন, তো প্রত্যেকের নাম বলতে গেলে হয়তো অনেক সময় লেগে যাবে। তো এর জন্য সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই বিষয়টিকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, স্যারও অনেক ব্যস্ত রয়েছেন। তো গুগল মিট থেকে যদি কারো কোনো ধরনের কথা থেকে থাকে আপনারা লিখিত আকারে প্রকাশ করতে পারেন। আর গুগল মিটে সাধারণত দেখা যায় যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। তো মারুফ হাসান একটি কমেন্ট করেছেন, একটু আমি দেখতে চাচ্ছি। আমি আপনার সাথে কথা বলতে চাই রোগ বিষয়ে, কিভাবে যোগাযোগ করতে পারি। ডাক্তার নাজমুল ইসলাম স্যারের নাম্বারটা আমি আপনার এখানে দিয়ে দিচ্ছি। তো আমার ফোনে সেভ করা রয়েছে। আমি এখানে একটু কমেন্ট করে দিয়ে দিচ্ছি, আপনি ডাক্তার নাজমুল ইসলাম স্যারের সঙ্গে সরাসরি কল দিয়ে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এই যে এখানে আমি যে ফোন নাম্বারটা দিয়েছি এটা ডাক্তার নাজমুল ইসলাম স্যারের নাম্বার। মারুফ হাসান, আপনি স্যারের এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে নাজমুল ইসলাম স্যারের নাম্বার। এছাড়াও যারা হচ্ছে আমাদের ক্লাসের লিঙ্ক গুলো চাচ্ছেন, আসলে আমাদের টেলিগ্রাম গ্রুপটাকে বড় পরিসরে খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি 1000 মেম্বার প্লাস হয়ে গেছে। তো এর জন্য টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই জয়েন করবেন, যেটার লিঙ্ক এখানে আমি দিয়েছি। আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার নাজমুল ইসলাম স্যারকে, যে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ডক্টর আব্দুল্লাহ আল ফিরোজ স্যারকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আশা করছি আর কারো কোনো ধরনের প্রশ্ন নেই, যদি থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। জি, সম্ভবত আর কারো কোনো ধরনের প্রশ্ন নেই। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটির সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। একটা মিনিট কথা বলি। আব্দুল্লাহ আল ফিরোজ স্যার, আপনার